ঢাকার এক নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়েছিল রাব্বি। তার গায়ে হালকা ধূসর রঙের মলিন শার্ট, কাঁধে ময়লা একটা কাপড়ের ব্যাগ, পায়ে ছিল একজোড়া পুরনো স্যান্ডেল, আর চোখে ছিল কৌতূহল এই নতুন জীবনের প্রতি, নতুন শহরের প্রতি। রাব্বির বুকের ভিতরটায় কেমন একটা চাপা উত্তেজনা, হয়তো ভয়ও। গ্রামের সরল জীবন ছেড়ে সে এসেছে এখানে। গরিব কৃষকের ছেলে হলেও সে বরাবরই মেধাবী, আর সেই মেধার জোরেই পেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্কলারশিপ। হঠাৎ এক ঝাঁক তরুণ তরুণী গেট দিয়ে ভেতরে ঢুকলো। মাথায় চড়া ফ্যাশন, হাতে মোবাইল, চশমার পেছনে দামি ব্র্যান্ড, আর ঠোঁটে অবজ্ঞার হাসি। তাদের মাঝেই ছিলেন নীলা, একজন প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বিখ্যাত ও অহংকারী মেয়ে। নীলার পাশে ছিল দুই বান্ধবী, অর্ষা ও তাসফিয়া, আর ছিল দুই ছেলে বন্ধু, সায়ন ও জিদান। সবাই মিলে একটা ছোট্ট রাজকীয় গ্রুপ যেন, যারা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করে পুরো ক্যাম্পাস। নীলা একটু থেমে রাব্বির দিকে তাকালো, তার চোখে সেই পরিচিত ঘৃণার ছায়া। নীলা কপট বিস্ময়ের ভঙ্গিতে বলল, তোমাকে তো দেখে মনে হয় কোনো চায়ের দোকানের ছেলে, ভুল করে ভিতরে চলে এসেছো। অর্ষা গলা ফাটিয়ে হেসে উঠল, আসলে নীলা, আমাদের ইউনিভার্সিটির নিরাপত্তা ব্যবস্থা এতই দুর্বল যে যে কেউ ঢুকে পড়তে পারে। তাসফিয়া ভ্রুকুচকে বলল, তবে ছেলেটা সাহসী, এই গেট দিয়ে ভিতরে আসার সাহস সবাই রাখে না। সায়ন ঠাট্টার স্বরে বলল, স্যান্ডেলটা দেখে মনে হচ্ছে বোধহয় ঠাকুরকা থেকে হাঁটা দিয়ে এসেছে। জিদান চশমা নামিয়ে চোখ কুঁচকেই বলল, ক্লাসে ঢুকলে হয়তো লোকে ভাববে ঝাড়ুদার ক্লাসে বসে পড়েছে। চারপাশে হেসে উঠল সবাই। রাব্বি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিচ্ছু বলল না, শুধু একটা শান্ত শ্বাস নিয়ে এগিয়ে চলল মূল ভবনের দিকে। নীলা পেছন থেকেই বলল, শোনো, যদি এই জামা পরে আবার ক্লাসে আসো, আমরা ম্যানেজমেন্টে অভিযোগ করব, জানিয়ে দিচ্ছি। রাব্বি পেছনে তাকালো না, সোজা এগিয়ে গেল। ক্লাসরুমে ঢুকেই সে এক কোনায় খালি একটা চেয়ারে বসে পড়ল। নতুন পরিবেশ, অচেনা মুখ, তবুও তার মনে ছিল স্বপ্ন। ক্লাসে প্রবেশ করলেন বিভাগীয় শিক্ষক ডক্টর রিয়াজ উদ্দিন। গম্ভীর কণ্ঠে বললেন, নতুন যারা ভর্তি হয়েছ তারা একে একে পরিচয় দাও। প্রথমেই ডাক পড়ল রাব্বির। রাব্বি উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমার নাম রাব্বি, আমি গাইবান্ধা থেকে এসেছি। বাবা একজন কৃষক। আমি স্কলারশিপ পেয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। ক্লাসে কানাকানি শুরু হলো, হেসে উঠল কয়েকজন। নীলা হালকা গলায় বলল, কি ভাগ্য আমাদের, গ্রামের কৃষক ছেলের সাথে ক্লাস করতে হচ্ছে, আর কি কি যে দেখতে হবে আল্লাহই ভালো জানে। অর্ষা ফিসফিস করে বলল, এই ছেলেটার থেকে আমাদের ডাস্টবিনের গন্ধ কম। তাসফিয়া মজা করে বলল, স্কলারশিপ না থাকলে তো ঢুকতেই পারতো না। সায়ন ফিসফিস করে বলল, এটা যদি হোস্টেলে থাকে আমরা বাথরুমে যেতেই ভয় পাবো। জিদান চোখ ঘুরিয়ে বলল, মাঝে মাঝে মনে হয় আমরা ভুল সময়ে জন্ম নিয়েছি, না হলে এত গরিবের সাথে মিশতে হতো না। রাব্বি নীরবে বসে পড়ে। সে জানে এখানে শুরু হবে তার অবহেলার অধ্যায়, কিন্তু তার ভেতরটা ছিল অটুট। ক্লাস শেষে সবাই যখন গ্রুপ করে আড্ডা দিচ্ছিল, রাব্বির করিডর দিয়ে হাঁটছিল একা একা। হঠাৎ পিছন থেকে ডাক এলো। নীলা এগিয়ে এসে রাব্বির সামনেই দাঁড়ালো। নীলা চোখে চোখ রেখে বলল, তুমি কি জানো আমাদের ক্লাসে এক ধরনের ড্রেস কোড আছে? রাব্বি শান্ত গলায় বলল, জানি না, কিন্তু আমার কাছে শুধু একটাই জামা আছে, সেটা পরেই এসেছি। অর্ষা হেসে উঠল। সেটাও তো ফাটা। তাসফিয়া কটাক্ষ করে বলল, তুমি কাগজ কুড়াতে এসেছো না ক্লাস করতে? রাব্বি চোখ নামিয়েই বলল, আমি এখানে পড়তে এসেছি নিজের চেষ্টা দিয়ে। যদি কারো মনোভাব খারাপ হয় সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। নীলা দাঁত চেপে বলল, এই অহংকার তুমি রাখো তোমার গ্রামে গিয়ে, ঢাকায় গরিবদের দাম নেই। রাব্বি মুখ তুলে তাকালো, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। রাব্বি নরম কণ্ঠে বলল, দাম না থাকলে কি মানুষ হওয়া থেমে যায়? সম্মান কি শুধু টাকা দেখে হয় নীলা? এক মুহূর্ত নীলার চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো রাব্বি, এরপর ধীর পায়ে চলে গেল। নীলা দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে।
এই প্রথম কেউ তার মুখের উপর এমনভাবে কথা বলল, তাও একজন খ্যাত গরিব ছেলে। অর্ষা বলল, তুই কিছু বললি না কেন? নীলা ধীরে বলল, বলবো সময় আসুক আগে। তাকে এমন শিক্ষা দিব বাপের জন্ম ভুলতে পারবে না। কিন্তু সে জানে না সময় আসবে ঠিকই, কিন্তু সেই সময় রাব্বিকে চিনতে হবে নতুন করে, এক অন্য পরিচয়। আর এই শহর একদিন তাকেই চেনে নেবে, যার দিকে আজ তারা তার ছেলে ছুরি ছুঁড়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন, সূর্যের আলো ক্যাম্পাসের খোলা মাঠ ছুঁয়ে গেছে, কিন্তু রাব্বির জীবনে আলো এখনো আসেনি। ক্লাস শুরু হওয়ার আগেই করিডোরে দাঁড়িয়ে রাব্বি অপেক্ষা করছিল। তার চোখে ক্লান্তি, ঘুমহীন রাতের ছাপ। হোস্টেলের সবচেয়ে নিচতলার ছোট্ট রুমটা, যার একপাশে ভেঙে পড়া জানালা আর একপাশে ছুঁচু দৌড়ায় রাতে। রাব্বির পাশে এসে দাঁড়ালো তার রুমমেট রফিক। রফিক হেসে বলল, রাব্বি ভাই, আজকেও সেই জামা? রাব্বি হালকা হাসলো। আমার কাছে জামা আছে মাত্র 2টা, যতদিন চলে ততদিন এই। রফিক মাথা নেড়ে বলল, আপনি ঠিক লোক না ভাই, এই ক্যাম্পাস আপনার মতো গরিবের জন্য না। ওদিকে নীলা তার গ্রুপ নিয়ে ক্যাফেটেরিয়ার সামনে দাঁড়িয়ে আছে। পাশে অর্ষা, তাসফিয়া, সায়ন আর জিদান। প্রতিদিনকার মতো আজও তাদের আড্ডা চলছে। অর্ষা তাকে রাব্বিকে দেখিয়ে বলল, নীলা, দেখ সেই ছেলেটা আবার এসেছে, একই জামা পরে। তাসফিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, ওর জামা না থাকলে আমাদের পুরনো কাপড় দান করে দেওয়া উচিত না? জিদান কাঁচা গলায় হাসতে হাসতে বলল, না না, আগে দেখে নি টিকিট আছে কিনা, এখানে থাকা লাইসেন্স যেন থাকে। সায়ন কটাক্ষ করে বলল, এই ছেলে নাকি স্কলারশিপে এসেছে, মনে হয় আমাদের টাকাই খাচ্ছে। নীলা ঠোঁট চেপে হাসল। আজ একটু মজা করি, দেখ কিভাবে আমি ওকে চুপ করাই। সবাই চুপ হয়ে গেল নীলার প্ল্যান শোনার অপেক্ষায়। নীলা জোরে ডাকলো, এই যে রাব্বি, একটু এদিকে আসো। রাব্বি ধীরে ধীরে এগিয়ে এলো। রাব্বি সরল কণ্ঠে বলল, বলো, কিছু দরকার ছিল? নীলা তার হাতের বোতলটা বাড়িয়ে দিয়ে বলল, এটা একটু ফেলে দাও তো, তুমি তো এমনি তো এইসবই করো, তাই না? রাব্বির চোখের কোণ কেঁপে উঠল, তবু সে কিছু বলল না। বোতলটা নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে আসলো। তাসফিয়া মুখ বাঁকিয়ে বলল, কিরে, সত্যিই তো, কাজের লোককে ব্যবহার করা কত সহজ। রাব্বি এবার ধীরে বলল, তোমরা যদি আমায় কাজের লোক ভেবে ভালো বোধ করো তাহলে করো, তবু আমি তোমাদের মতো মানুষ হতে চাই না। এই কথা শুনে মুহূর্তের জন্য চুপ হয়ে যায় সবাই। অর্ষা চোখ বড় করে বলল, এই সাহস কোথা থেকে পেলি রে গরিব? নীলা ঠান্ডা গলায় বলল, তুমি না বুঝলে শিখিয়ে দিব কিভাবে এখানে চলা যায়। রাব্বি শান্তভাবে বলল, আমাকে শেখানোর দরকার নেই, আমি নিজের মতো চলতে জানি। হঠাৎ পেছন থেকে ডক্টর রিয়াজ উদ্দিন চলে এলেন। ডক্টর রিয়াজ উদ্দিন গম্ভীর গলায় বললেন, কি হচ্ছে ওখানে? নীলা দ্রুত মুখে হাসি এনে বলল, না না স্যার, আমরা শুধু মজা করছিলাম। ডক্টর রিয়াজ উদ্দিন কিছু না বলে সামনে এগিয়ে গেলেন, কিন্তু রাব্বির মুখে ছায়া পড়ে রইল। এই মজা যে তার জন্য কতটা যন্ত্রণা সেটা কেউ বোঝে না। ক্লাসে সবার সাথে রাব্বি বসে আছে, কিন্তু কারোর সাথেই তার কোনো বন্ধুত্ব নেই। শুধু এক কোণে একা বসে নোট লেখে। 3 ঘন্টার ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ নীলা ফিরে তাকালো। নীলা মুচকি হেসে বলল, এই যে রাব্বি, আজকেও ক্যান্টিনে ভাত খাবা নাকি আবার অন্যের প্লেটে ভাঙা ভাঙা খুঁজবে? রাব্বি ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো, একজন ক্ষুধার্ত মানুষ যদি অন্যের ফেলে দেওয়া খাবার খায় তাও সে চোর হয় না, কিন্তু যারা মানুষের আত্মসম্মান কেড়ে নেয় তারা হয় ঘৃণিত। তাসফিয়া বলল, আজকাল গরিবরাও ফিলোসোফার হয় বুঝি? জিদান হেসে বলল, এই গরিবটার একটা থাপ্পড় দরকার। সায়ন বলল, অপমান সহ্য করতে করতে অভ্যাস হয়ে যাবে এই ছেলেটার। রাব্বি একবার চারপাশে তাকালো, কেউ তার পক্ষে নেই। সে জানে এই শহরে সে একা, কিন্তু তার মধ্যে এক অদৃশ্য আগুন জ্বলছে। এই আগুনই তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে রাব্বি ফোনে কারোর সাথে কথা বলল। রাব্বি নিচু গলায় বলল, সব রিপোর্ট আমি পেয়ে গেছি। নীলা সাহেবার বাবা
আর তার পার্টনার ফারহান সাহেবের দুর্নীতি কতদূর গেছে সব জানি। সময় এলেই সব বের হবে। উপাস থেকে কণ্ঠ ভেসে এলো, আপনি আসল পরিচয়টা প্রকাশ করবেন কবে? রাব্বি দৃঢ় গলায় বলল, না, এখনো সময় হয়নি। এখন আমাকে সবাই গরিব ছেলে বাবু, এই পরিচয়ই আমার ঢাল আর ছায়া। এইভাবে কাটতে থাকে দিন। নীলা আর তার বন্ধুরা প্রতিদিন কোনো না কোনোভাবে অপমান করে রাব্বিকে, কিন্তু নীলা জানে না যে ছেলেটিকে সে প্রতিদিন অপমান করে একদিন সেই ছেলেই হয়ে উঠবে তার জীবন বদলে দেওয়ার একমাত্র মানুষ। এখনও সেটা বহু দূরে, কিন্তু অপেক্ষা করছে একটা অপ্রতিরোধ্য পরিবর্তন। রাব্বি সকালের আলো গায়ে মেখে বিশ্ববিদ্যালয়ের ফটকের দিকে এগিয়ে আসছিল ধীরে ধীরে। তার হালকা পুরনো ব্যাগ, সস্তা প্যান্ট আর হাওয়াই চপ্পলের আওয়াজ যেন শহুরে এই কংক্রিট রাজ্যের কানে খট করে বাজছিল। কিছু শিক্ষার্থী তাকিয়ে হেসে উঠছিল, কেউ কেউ আবার পেছনে ফিসফিস করে বলছিল, এই ছেলেটা মনে হয় বিশ্ববিদ্যালয়ের দারোয়ান হতে চেয়েও চান্স পায়নি। না, গরিবদের জায়গা তো ক্লাসরুমে না, শ্রমিক ইউনিয়নে। প্রবেশ করতে ভেতরে দেখা গেল নীলা দাঁড়িয়ে আছে ওর চিরচেনা গ্ল্যামার নিয়ে। চারপাশে ঘিরে আছে ওর বান্ধবী অর্ষা, তাসফিয়া আর ছেলে বন্ধু সায়ন ও জিদান। নীলার চোখ পড়ল রাব্বির দিকে, মুখে তাচ্ছিল্যের ছায়া। নীলা ঠোঁটে একরাশ কৃত্রিম হাসি এনে বলল, তোমার নাম কি যেন? ও হ্যাঁ, রাব্বি। আজকে আবার জুতো পরেছো নাকি? নাকি চপলেই কোটিপতি সাজবে? আসরের দোয়া পড়ার মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাব্বি। তার মুখে কোনো রিয়াকশন নেই। সে জানে এদের কাছে সে কেবলই এক খেলার পুতুল। তাসফিয়া হাসতে হাসতে যোগ করল, এই ছেলে কি ক্যান্টিনে কাজ করে? ওকে দেখেই মনে হলো চাওয়ালা। প্রতিদিন নতুন নতুন রূপেই উদয় হয়। অর্ষা বলল, তবে মনে হয় চা বানাই। ভালো নীলা, বিউটি উইথ ব্রেন যদি চাওয়ালাকে পছন্দ করে বসিস তবে কিন্তু ফারহান ভাই জানলে খুন করে ফেলবে। এই নাম শুনেই সায়ন হেসে ফেলল। তবে ফারহান ভাইয়ের মতো ছেলে তো কয়জন? নিজের গাড়ি আছে, বাবার কোম্পানির ডিরেক্টর, একটা ফোন দিলেই রাতে ডিনার প্যারিসে খাবে। রাব্বি কিচ্ছুই বলল না। নীলার চোখে চোখ রাখার সাহস পর্যন্ত ছিল না। সে জানে সাহস থাকলেও তা মূল্যহীন, কারণ এই সমাজে গরিবের সাহসও হাস্যকর। ক্লাসে ঢুকে রাব্বি শেষ বেঞ্চে বসেছিল। ডক্টর রিয়াজউদ্দিন এসে পড়ানো শুরু করলেন। আজকের বিষয় ছিল ইকোনমিক ইনকোয়ালিটি। ক্লাস চলাকালীন হঠাৎ নীলা প্রশ্ন করে উঠল, স্যার, একজন গরিব ছেলের কি স্বপ্ন দেখা উচিত? ডক্টর রিয়াজউদ্দিন একটু অবাক হয়ে বললেন, সবারই স্বপ্ন দেখার অধিকার আছে নীলা। নীলা একরাশ কৌতুক নিয়ে বলল, আচ্ছা স্যার, যদি কোনো গরিব ছেলে কল্পনায় নিজেকে বিল গেটস ভাবে, সেটা কি পাগলামো না মূর্খতা? সবাই হেসে উঠল। রাব্বি মাথা নিচু করে ফেলল। সে জানে এই প্রশ্নটা তাকে নিয়ে। ক্লাস শেষে বাইরে বের হতেই রফিক এসে পাশে দাঁড়ালো। রাব্বি, শুনেছিস কাল নীলার বাবা একটা পার্টি দিচ্ছেন ফারহান ভাইয়ের সম্মানে? অডিটোরিয়ামে হবে। তোকে দাওয়াত দিবে না, মানে আমিও দেব না, তবে কাজ করতে চাইলে চা বানাতে পারিস। রাব্বি হেসে বলল, চা বানাতে আমি রাজি রইলাম, তবে কার জন্য বানাবো সেটা যদি আমার পছন্দের হয় তাহলে চাও হয়তো মধু হয়ে যাবে। রফিক তার কথার মানে না বুঝে হেসে উঠল। সন্ধ্যার পর রাব্বি ফিরে আসে তার ছোট্ট রুমে। এক কোণে পড়ে থাকা একটা লকার খুলে একটা লাল মখমলের কভার খুলে মোটা একটা নোটবুক বের করে। নোটবুকে লেখা আর গ্রুপ অফ কোম্পানিজ একমাত্র মালিক রাব্বি রহমান। সেই পাতার নিচে লেখা, আমার পরিচয় নয়, আমার ব্যবহার দিয়ে তাদের জবাব দেব। সকাল 8টা। কলেজের ক্যাম্পাসে হালকা রোদ ঝলমলে আলো পড়ছে। ছাত্রছাত্রীরা যার যার মতো ব্যস্ত। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ ক্যান্টিনে, কেউ বা ঘুরে বেড়াচ্ছে কলেজের চত্বরে। ঠিক তখনই ছাপার মতো পরিচ্ছন্ন পোশাকে কাঁধে পুরনো ব্যাগ ঝুলিয়ে রাব্বি ধীরে ধীরে ঢুকছে কলেজে। রাব্বির মুখে এক অদ্ভুত শান্তি, চোখে কিছুটা সংকোচ, কিছুটা কৌতূহল। সে যেন এই শহরের কোলাহলের মাঝে আপন মনে পথ খুঁজে ফিরেছে। একপাশে দাঁড়িয়ে অর্ষা, তাসফিয়া, সায়ন আর জিদান কলেজের সামনের গেটে আড্ডা দিচ্ছে। নীলা এসে ওদের সঙ্গে যোগ দিল। নীলা চোখ সরু করে রাব্বির দিকে তাকিয়ে বলল, এই যে দেখি, আমাদের কলেজের দারিদ্র্যের জীবন্ত প্রতীক এসে গেছেন। অর্ষা খিক খিক করে হেসে উঠল। দেখছিস নীলা, ওর ব্যাগটা দেখ,
মনে হচ্ছে যেন মিউজিয়াম থেকে বের করে এনেছে। সায়ন ঠাট্টা করে বলল, আর ওর জুতা, ভাই রে, ওই জুতায় যদি পোকা না থাকে তবে আমি নাম পাল্টে ফেলবো। তাসফিয়া মুখ গম্ভীর করে রাব্বির দিকে তাকিয়ে বলল, রাব্বি, তুমি কলেজে পড়তে এসেছো না পুরনো কাপড়ের দোকানে চাকরি করতে এসেছো? রাব্বি কিচ্ছু বলল না, মাথা নিচু করে এগিয়ে গেল। নীলা এবার সামনে এসে দাঁড়িয়ে পড়ল তার সামনে। এই যে শুনছো, আমি কিন্তু তোমার এই চুপচাপ ভাবাটা একদম পছন্দ করি না। তুমি কেমন মানুষ? কথা বলো না, হাসো না, কারোর সঙ্গে মিশোও না। রাব্বি ধীরে মাথা তোলে, চোখে কষ্ট চাপা এক হাসি। আমি ঠিক আছি নীলা, তুমি কেন এত বিরক্ত হচ্ছ? নীলা চোখ টিপে হেসে বলল, হো মা, কথা বলতে জানো না তো? আমি ভাবলাম তোমার গলায় শব্দই বের হয় না। সায়ন আবারও বলল, নীলা, তুই ওর সাথে কথা বলিস না, এমন গরিব ছেলে আমাদের কলেজে থাকারই যোগ্য না। রাব্বি কিছু না বলে চলে যেতে চাইলে নীলা তার পথ রোধ করে দাঁড়ালো। এই যে শুনছো, তুমি আমার একটা কাজ করবে? রাব্বি অবাক হয়ে বলল, কি কাজ? নীলা হেসে বলল, আজ আমার একটা ফাইল বাসায় রেখে এসেছি, তুমি যদি একটু গিয়ে এনে দাও প্লিজ। রাব্বি একটু ভেবে বলল, ঠিক আছে, তুমি ঠিকানা দাও। নীলা মুখ চেপে হাসলো। আরে ঠিকানা দিব না, তুমি কি গুগল ম্যাপ চালাও? আমি বলছি, তোমার মতো লোকের এসব কাজ করাই উচিত। আশা ফিসফিস করে বলল, দেখলে, ওকে দিয়ে কাজও করিয়ে নিচ্ছে। তাসফিয়া বলল, কিন্তু মজা তো আরো হবে যদি ওর সঙ্গে একটু খেলি। কলেজ শেষে নীলা আর ওর বন্ধুরা মিলে প্ল্যান করলো রাব্বিকে নিয়ে মজা করবে রাতে। একটা ফেক প্রজেক্ট বানিয়ে তাকে ডেকে পাঠাবে। রাত 8টা। রাব্বি কলেজ লাইব্রেরির পাশে বসে পড়াশোনা করছিল। হঠাৎ নীলার ফোন এলো। হ্যালো রাব্বি, তুমি এক্ষুনি কলেজের পিছনে গেটে এসো, জরুরি একটা কাজ আছে। রাব্বি নির্লিপ্ত মুখে বলল, ঠিক আছে, আসছি। গেটে গিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে, একগুচ্ছ ফাইল হাতে। তুমি এই ফাইলগুলো কাল প্রিন্সিপালকে জমা দেবে, আমি ব্যস্ত থাকবো। রাব্বি মাথা নিচু করে ফাইলগুলো নিল। তাসফিয়া ও অর্ষা দূর থেকে ভিডিও করছিল। জিদান বলল, এই ভিডিওটা ভাইরাল হলে মজা হবে। নীলা হেসে বলল, আরে ভাইরাল নয়, এইটুকু দেখি কতটা কষ্ট সহ্য করতে পারে এই ছেলেটা। তবে সেই মুহূর্তে রাব্বির মুখে ছিল নিঃশব্দ এক আত্মসম্মান। কারো চোখে তা পড়েনি, কিন্তু সে দেখে নিয়েছে সব। রাত বাড়ে। রাব্বি নিজের রুমে ফিরে ব্যাগ খুলে ফাইলগুলো রাখে। তারপর জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় ভাবতে থাকে, এরা কেউই জানে না আমি কে, একদিন সব জানবে, কিন্তু আজ আমি শুধু রাব্বি। জানালার পাশে দাঁড়িয়ে রাব্বি চুপচাপ চাঁদের দিকে তাকিয়েছিল। সারাদিনের ঘটে যাওয়া কথাগুলো ঘুরে ঘুরে আসছিল মাথায়। নীলার হাসির ধরন, অর্ষা তাসফিয়ার ফিসফিসানি, সায়ন জিদানের উপহাস, সব কিছু যেন ওর চারপাশে এক অদৃশ্য বেড়া বুনে ফেলেছে। পাশের টেবিলে রাখা ফাইলের দিকে চোখ গেলেই রাব্বির। প্রথম পাতায় নীলার হাতের লেখা, স্পষ্ট ছিমছাম, কিন্তু ভেতরের কোথাও যেন একটা কঠোরতা। রাব্বি আস্তে করে ফাইলগুলো টেবিলের ড্রয়ারে রাখলো। তারপর নিজের ছেঁড়া কাঁথা জড়িয়ে বিছানায় বসে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। আরেকদিকে একই সময় নীলা নিজের ঘরের বিছানায় বসে আয়নার সামনে চুল ব্রাশ করছিল। আয়নায় তার চোখে একটু অস্বস্তি, একটা খচখচানি। অর্ষা তখন ফোনে বলল, নীলা, তোর প্ল্যান আজকে একেবারে সাকসেসফুল। ও রাব্বিটা তো আসলেই মহাগাধা, সব কাজ করে দিল একটুও নানা করে। তাসফিয়া যোগ করল, তুই যদি চাস ওকে দিয়ে তো বাথরুম পরিষ্কারও করানো যাবে। নীলা হাসলো, কিন্তু সেই হাসিতে ছিল এক চিলতে দ্বিধা। ওর চেহারাটার মধ্যে কেমন একটা ভাঙাচোরার শান্তি আছে, যেন কিছু বলার থাকে কিচ্ছু বলবে না। নীলা আপন মনে বলল কথাটা। কি বললি? অর্ষা জিজ্ঞেস করল। না, কিছু না। নীলা দ্রুত বলল, শোনো, আগামীকাল আবার একটা মজা করব। এবার একটু বেশি ইমোশনাল টাচ দিয়ে ওকে ঘায়ল করব, দেখি কত দূর যায়। পরদিন সকাল, কলেজ ক্যাম্পাস। নীলা অপেক্ষা করছিল সিঁড়ির নিচে। রাব্বি এলো ব্যাগ কাঁধে ঝুলিয়ে, সেই একই পোশাকে। এই যে শুনছো? নীলা ডাক দিল। রাব্বি থামলো। হ্যাঁ। তুমি কি জানো আমি আজকে ভীষণ মন খারাপ করে আছি? নীলার গলায় ছিল এক কৃত্রিম দুঃখ।
রাব্বি কিছুটা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার একটা প্রিয় জিনিস হারিয়ে গেছে। নীলা মুখ ধার করে বলল। কি জিনিস? রাব্বি জিজ্ঞেস করলো। আমার নীল রঙের পেন, ওটা আমার ছোটবেলার। ওটা ছাড়া আমি লিখতেই পারি না। তুমি কি একটু খুঁজে দিবে আমার ক্লাসরুমে? রাব্বি এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর মাথা নেড়ে বলল, আচ্ছা, আমি খুঁজে দেখছি। সায়ন জিদান একটু দূরে দাঁড়িয়ে হাসছিল। এই ছেলে যে এতটা গাধা হবে বুঝিনি। অর্ষা বলল, তাকে দিয়ে আর কি করানো যায় বলতো? তাসফিয়া মুচকি হেসে বলল, আগামী সপ্তাহে কলেজের টয়লেট পরিষ্কারের প্রজেক্ট তো আসছে, তাকে দিয়ে সেটা করানো যায়। নীলা আস্তে হেসে ফেলল, কিন্তু তার চোখে তখনও সেই চিরচেনা দ্বিধা। রাব্বির চুপচাপ কাজ করা, বিনা প্রশ্নে সব মেনে নেওয়া, এসবের মাঝে একটা অদ্ভুত মানবতা সে টের পাচ্ছে। দিন গড়ায়, ক্লাস শেষে নীলা আবারও সামনে এসে দাঁড়ালো। তুমি সারাদিন আমাদের কথা সহ্য করো কিভাবে বলো তো? রাব্বি তাকালো কিছুক্ষণ, তারপর মৃদু হেসে বলল, তোমরা আমাকে কিছুই করো না, আমি শুধু তোমাদের দেখে শিখি। নীলায় চুপ। এক মুহূর্তের জন্য সে কিছু বলল না, তারপর জোর করে হাসলো। তুমি একদিন পাগল হয়ে যাবে বলছি রাব্বি, তুমি একদম পাগল। রাব্বি আবারও মাথা নিচু করে হাঁটা ধরল। নীলা তাকিয়ে থাকলো তার চলে যাওয়া পেছনটার দিকে। তাসফিয়া পাশে এসে বলল, কি হয়েছে রে, চুপ করে গেলি কেন? নীলা একটু চুপ থেকে বলল, ওকে নিয়ে খেলাটা খুব সহজ, কিন্তু কে জানে এই খেলার শেষটা কোথায় যাবে। 2 দিন পর কলেজের হোস্টেলের পেছন দিকের করিডোরে বসেই রাব্বি নীরবে নোট লিখছিল। সকালের আলো ছড়িয়ে পড়ছে তার খোলা খাতার পাতায়। আশেপাশে কেউ নেই। এই সময়টুকুই ছিল ওর সবচেয়ে পছন্দের সময়, চুপচাপ, শান্ত আর নিজেদের মতো করে বাচ্চাদের মতো। তখনই পেছন থেকে ছুটে এলো তাসফিয়া, মুখে উৎফুল্ল হাসি। রাব্বি শুনছো, তাড়াতাড়ি চলো, আমাদের হোমরুমে আগুন লেগে গেছে। রাব্বি এক ঝটকায় উঠে দাঁড়ালো। কি আগুন? হ্যাঁ হ্যাঁ, একদম ছোট্ট একটা আগুন, তবে খুব বিপদ হতে পারতো। সবাই ভয়ে বাইরে ছুটছে, তুমি চলো। তাসফিয়ার চোখে মুখে আতঙ্কের ছাপ, এমনভাবে আঁকা যেন সত্যি কোনো বড় দুর্ঘটনা ঘটে গেছে। রাব্বি আর দেরি করলো না, খাতা কলম একপাশে রেখে ছুটে চলল তাসফিয়ার দেখানো দিকে। কিন্তু 3 মিনিট পরে দেখা গেল কোনো আগুন নেই। ক্লাসরুম একদম ঠিকঠাক, শুধু মাঝখানে দাঁড়িয়ে অর্ষা, সায়ন, জিদান আর নীলা, মুখে তামাশার হাসি। সায়ন হাততালি দিয়ে উঠল, ওই যে ভাই সাব, আগুন নেভাতে এসে গেলেন আমাদের কলেজের ফায়ার ফাইটার। জিদান হাসতে হাসতে বলল, ভাই, তোমার এই সারল্য নিয়ে একটা নাটক বানানো যায়। অর্ষা পাশ থেকে বলে উঠল, আরে এসব কিছুই না, এটা ছিল ফুল প্র্যাকটিক্যাল জোক। আর তাসফিয়া ছিল আমাদের মিস ফায়ার নিউজ। রাব্বি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, মুখে কোনো অভিমান বা রাগ নেই, শুধু একটু থমথমে বিস্ময়। নীলা সামনে এগিয়ে এলো, চোখে ছিল পরিচিত ঠাট্টার ঝিলিক, তবে এবার যেন সেটা পুরোপুরি কৃত্রিম। তুমি আবার এত সিরিয়াসলি হয়ে গেলে কেন রাব্বি? আমরা তো একটু মজা করছিলাম, তুমি তো এসব নিতে পারো না বুঝি? রাব্বি ধীরে বলল, তোমাদের কোনো সমস্যা হলে আমি থাকি পাশে, এটুকুই জানি। নীলা চুপ করে গেল। আবারও সেই অদ্ভুত অনুভূতিটা বুকের ভেতর ঢুকে দিল, তবে সে সেটা গোপন করে ফেলল খুব সহজে। আচ্ছা, তাহলে একটা কাজ করো। নীলা কণ্ঠে হালকা আদেশের স্বর এনে বলল, আমার ক্লাসের ডেস্কে রাখা ওয়ার্কবুকটা আনো তো, আমার একটু ক্লান্ত লাগছে। রাব্বি কিছু না বলে চলে গেল। অর্ষা কানে কানে বলল, তুই কি ওর প্রতি একটু বেশি স্নেহশীল হয়ে যাচ্ছিস রে? নীলা মুখ শান্ত করে বলল, ননসেন্স, তোর মুখ দেখলেই হাসি পায়। অন্যদিকে রাব্বি নিহারিকার ডেস্কে গিয়ে খাতা তুলে নিয়ে ফিরছিল। তখনই পেছনে এসে দাঁড়ালো জিদান। তুই কলেজে পড়তে আসিস নাকি চাকরি করতেই? জিদানের গলায় ছিল ঠাট্টা। রাব্বি মাথা নিচু করে বলল, আমি শুধু যা বলা হয় তা করি। তাই নাকি? সায়নও যোগ দিল, তোর মতো বোকা ছেলে মেয়ে হলে একদিন কান ধরে কলেজ থেকে বের করে দেবে। রাব্বি আর কোনো কথা বলল না, খাতা হাতে নিয়ে নীলার দিকে এগিয়ে দিল। নীলা খাতা নিয়ে বলল, ধন্যবাদ, তুমি ভালো সার্ভেন্ট হতে পারো। রাব্বি ঠোঁটে এক ফোঁটা হাসি খেলল। তুমি যা বলো আমি চেষ্টা করি সেই অনুযায়ী কাজ করতে। নীলার মুখে আবারও সেই দ্বিধার ছায়া। তাসফিয়া চোখ বড় করে বলল, রাব্বি, তুমি কি জানো
নীলা ফারহান ভাইয়ের সঙ্গে এঙ্গেজড হতে চলেছে। রাব্বির চোখে বিন্দুমাত্র চমক দেখা দিল না। সে বলল, ভালো, তাই তো হওয়া উচিত। নীলা এবার সত্যি থেমে গেল। তার ভেতরে কেমন যেন মোচড় দিল। কিছুক্ষণ পর বলল, আচ্ছা রাব্বি, তুমি যদি কাউকে ভালোবাসতে, সেটা কি করে বলবে মুখে? রাব্বি একটু অবাক চোখেই তাকালো। আমি যদি কাউকে ভালোবাসতাম তাহলে তাকে সম্মান দিতাম, কথা দিয়ে নয়, কাজে। নীলা চুপ, খুব চুপ। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি অদ্ভুত, খুব বেশি অদ্ভুত। সন্ধ্যা নামছে। রাব্বি হোস্টেলে ঘরে ফিরে এলো। জানালার বাইরে চাঁদ উঠেছে। আজকে নিহারিকা অনেক কিছু বলল, অনেকভাবেই উপহাস করলো, কিন্তু তবু কোথাও যেন তার ভেতরে ছোঁয়া লাগলো। রাব্বি জানালার কাছে ঠেস দিয়ে দাঁড়ালো। হাওয়ায় পাতার নড়াচড়া, অদ্ভুত এক নিঃশব্দ কথা বলে যায়। তুমি কি জানো নীলা, কিসের ভিতরে লুকানো তাকে ভালোবাসা? রাব্বি মৃদুস্বরে নিজের মনেই বলল, একটা অপমানের মধ্যেও থাকতে পারে এক বিন্দু মায়া, এক চিলতে শান্তির স্পর্শ। পরের দিন কলেজের ক্যাম্পাসে সকালটা একটু অন্যরকম। ক্লাস শুরু হয়নি এখনও। চারিদিকে কেমন ঝিম মেরে আছে। গাছের পাতায় হালকা বাতাসে একটা শব্দ হচ্ছে, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। নীলা আজকে কলেজে এসেই ক্লাসে যায়নি। চুপচাপ বসে আছে বটগাছটার নিচে, যেখানে সাধারণত কেউ বসে না। হাতে একটা মোবাইল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে নেই সে। চোখ দুটো স্থির, কিন্তু মনের ভিতর এক প্রকার তোলপাড়। অর্ষা এসে পাশেই বসে বলল, কি রে, আজকে তো চুপচাপ কেন? নীলা ধীরে বলল, বাসায় কিছু ঝামেলা চলছে, বাবা খুব চাপ দিচ্ছে বিয়েটা দ্রুত সারার জন্য। ফারহান ভাইয়ের সাথেই তো, তাই না? অর্ষা প্রশ্ন করল। নীলা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু জানিস, আমি ফারহানকে ভালোবাসি না। সে শুধু বাবার পছন্দ, আর আমার জীবনে পছন্দ অপছন্দের জায়গাগুলো তো আগেই কেড়ে নিয়েছে আমার পরিবার। অর্ষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই কি তাহলে রাব্বির কাছে ঝুঁকছিস? মানে মনে হচ্ছে ওর সরলতাই তোর মন টানছে। নীলা হঠাৎ চোখ বড় করল। তুই কি পাগল নাকি? সে তো একটা খ্যাট টাইপের ছেলে, খালি দুঃখ কষ্টের মতো হাঁটে, আর মুখে বিন্দু মাত্র গর্ব নেই। তবু তো ওকে নিয়ে তুই ভাবিস। অর্ষার কথায় একটা মুচকি হাসি ছিল। নীলা চোখ সরিয়ে নিল। ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করছিল, কারণ সত্যিই সে এখন রাব্বিকে নিয়ে ভাবে। কেন ভাবে, কিভাবে ভাবে, তার উত্তর সে নিজেই জানে না। অন্যদিকে রাব্বি হোস্টেলের জানালার ধারে বসে নোট লিখছিল। আজ সকালে সায়ন এসে ব্যঙ্গ করে বলছিল, শুনলাম নীলা আজ কলেজে এসেছে, শুধু ফারহানের বিয়ের সিদ্ধান্তের কারণ মনে করে খারাপ লাগতেছে। তুই তো ওর বিশাল বন্ধু, একটু সান্ত্বনা দে না। রাব্বি মাথা নিচু করে বলছিল, আমি শুধু ওর ভালো চাই, আর কিছু না। সায়ন হেসেছিল, তার ছেলের হাসি। ভালো চাই? তুই নাকি রাজা তোর কোন দেশে? নীলার ভালো তুই চাইবি? কে তুই? রাব্বি উত্তর দেয়নি। হয়তো ভিতরে ভিতরে অনেক প্রশ্নের জবাবে গুমড়ে গুমড়ে উঠে আসছিল, কিন্তু মুখে আনেনি কিছুই। সন্ধ্যা নাগাদ নীলা একা লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল। কেউ ছিল না আশেপাশে। হঠাৎ পেছন থেকে রাব্বি এসে উপস্থিত। তুমি একা একা নে? রাব্বির কণ্ঠে ছিল নরম শব্দ। নীলা একটু চমকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে বলল, হ্যাঁ, কারো দরকার নেই আমাকে, আমি নিজের মতো ভালো থাকি। রাব্বি মাথা নিচু করলো। তুমি ভালো থেকো, এটাই চাই। নীলা একবার অবাক হলো। তুমি কেন বারবার এটা বলো? কেউ ভালো আছে কিনা সেটা তোমার জানা দরকার কি? রাব্বি কিছুটা থেমে বলল, কারোর চোখে যদি বারবার কষ্ট দেখি তখন জানতে ইচ্ছে করে। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রাব্বি, তুমি কি জানো আমার বাবা ঠিক কী ধরনের মানুষ? রাব্বি তাকিয়ে রইল, কথা বলল না। নীলা ধীরে ধীরে বলতে লাগলো, আমার বাবা নিজের সম্মান আর ব্যবসার চেয়ে কিছুই বড় মনে করে না। আমি কার সাথে বিয়ে করতে চাই সেটা তার কাছে হাস্যকর বিষয়। ফারহান হচ্ছে তার পছন্দ, কারণ ফারহান বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। আর তুমি? রাব্বির কণ্ঠে এবার একটু কোমলতা ঝরল। আমি? নীলা হেসে ফেলল, তীব্র আর ব্যঙ্গাত্মক হাসি। আমি কেবল একটা পণ্য, যে কিনা দামের উপযুক্ত হলে বিক্রি হবে। এই কথা বলার সময় তার গলার কাঁপুনি লুকানো যায়নি। রাব্বি আস্তে আস্তে বলল, তুমি যদি কখনো চাও
কেউ তোমার হয়ে দাঁড়াক, আমি থাকবো পাশে। নীলা তাকালো রাব্বির চোখে। তাকে নিয়ে সে যতবার তুচ্ছ করেছে, অপমান করেছে, তবু সে একটিবারের জন্য কষ্ট পুষে রাখেনি। মুখে একই সরলতা, একই সহানুভূতি। তুমি কি সত্যি মানুষ? নীলা হেসে জিজ্ঞেস করলো। রাব্বি কিছু না বলে মাথা নিচু করলো। তুমি জানো না তুমি কতটা দুর্বল, আর সেই দুর্বলতাটাই মাঝে মাঝে আমায় কাঁপিয়ে দেয়। নীলা এবার নিজেই চমকে উঠল। এত কিছু সে কখনোই কারোর সামনে বলে না, কিন্তু আজ রাব্বির সামনে বলল। রাব্বি ধীরে মাথা তুলল। তুমি দুর্বল হলে আমি তোমার শক্তি হব। এই শব্দগুলো নীলার বুকের ভেতর কেঁপে উঠল। সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে চলে গেল। চোখের কোণে জমে থাকা জলটা যেন কাউকে না দেখাতে হয়। ঢাকার এক অভিজাত ক্লাব, ঝকঝকে ঝিলমিলে আলোয় সাজানো পার্টি হলরুম, সুগন্ধি ফুল, মখমলি পর্দার সাদা সোনালি থেমে জমকালো আয়োজন। আজকের সন্ধ্যা শুধু জন্মদিন নয়, আরও বড় কিছু, অন্তত কিছু জনের জন্য। সন্ধ্যা 7টা বাজতেই ভিআইপি অতিথিরা আসতে শুরু করল। ব্যবসায়ী, রাজনীতিবিদ, সেলিব্রিটি সবাই এসে ভিড় করেছে। একপাশে ক্যাটারিংয়ের শাড়ি, অন্যদিকে লাইভ মিউজিক বাজছে। পুরো ক্লাবে যেন স্বপ্নের জগৎ। ফারহান কালো থ্রিপিসে দুর্দান্ত লাগছে, মুখে সব সময়কার সে আত্মবিশ্বাসী হাসি। মা বাবার সাথে দাঁড়িয়ে অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছে। আর এইদিকে নীলা একেবারে অন্যরকম। রক্তরঙা শাড়ি, সোনালি জরির কাজ, কানে ঝুমকো আর চোখে হালকা কাজল। তবে তার চোখের গভীরে ছিল অনেক অজানা এক বিষাদ, যা মেকআপের নিচে ঢেকে রাখা যায় না। অর্ষা, তাসফিয়া, সায়ন ও জিদান একপাশে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। দেখেছিস নীলাকে? একদম রাজকন্যার মতো লাগছে। তাসফিয়া ফিসফিস করে বলল। সায়ন হাসল। আরে রাজকন্যা তো ঠিকই আছে, তবে রাজপুত্রটা কিছুটা বডি বিল্ডার টাইপের মনে হয়। সবাই হেসে উঠল। অর্ষা একটু চিন্তিত গলায় বলল, কিন্তু জানিস নীলা খুশি না, ওর চোখে আজ অনেক প্রশ্ন, অনেক ক্ষোভ। এদিকে অতিথিদের মাঝে একজন হোস্ট এসে মাইকে ঘোষণা দিল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফারহান আহম্মদের জন্মদিনে উপস্থিত থাকার জন্য। আজকের সন্ধ্যায় আরও একটি বিশেষ ঘোষণা রয়েছে। নীলার বাবা হাসতে হাসতে এগিয়ে এলেন মাইকের কাছে। আজকের এই আনন্দ ঘন সন্ধ্যায় আমরা শুধু ফারহানের জন্মদিন উদযাপন করছি না, বরং আরও একটি খুশির সংবাদ দিচ্ছি আপনাদের। ঘরটা হঠাৎ চুপচাপ হয়ে গেল। আমরা ঠিক করেছি আমাদের মেয়ে নীলা এবং ফারহান আহমেদের এনগেজমেন্ট আগামী মাসে অনুষ্ঠিত হবে। এক মুহূর্তের জন্য চারিদিক স্তব্ধ। সবাই করতালি দিল, ক্যামেরা ফ্ল্যাশ ঝিলমিল করে উঠল। কিন্তু এই করতালির মাঝেও নীলার মুখে যেন সব কিছু জমে গেল। সেই মুহূর্তেই বুঝে গেল এটা আগে প্ল্যান করা ছিল, কিন্তু তাকে বলা হয়নি। নীলা কিছু না বলে হঠাৎ করেই ভিড় এড়িয়ে বারান্দার দিকে চলে গেল। তার বুকের ভিতর যেন বিস্ফোরণ ঘটে। ঠোঁট কামড়ে ধরে চোখের জল আটকানোর চেষ্টা করলো। এই বিয়ে সে চায় না। ফারহান, তার পরিবার, সব কিছু যেন এক ভয়ঙ্কর খাঁচা। আর ঠিক এই মুহূর্তেই পেছন থেকে রাব্বির কণ্ঠ, তুমি ঠিক আছো? নীলা ধাক্কা খাওয়ার মতন চমকে তাকালো। তুমি এখানে কেন? রাব্বি আসতে বলল, তোমাকে খুঁজতে এসেছিলাম, খুব ভিড়, আর তোমার মুখটা থেকে মনে হলো কিছু বলার আছে। নীলা গলা শক্ত করলো। তুমি সবসময় এমন সরল কেন, এতটা নির্বোধ? রাব্বি চুপচাপ তাকিয়ে রইল। নীলা ঘুরে দাঁড়ালো। তুমি কি আমার ফ্যাক বয়ফ্রেন্ড হতে পারো? রাব্বি কিছুক্ষণ স্তব্ধ। মানে এই, আমার পরিবার যখন আমাকে জোর করে ফারহানের সাথে বিয়ে দিতে চাইছে, তখন আমি তোমাকে ব্যবহার করতে চাই। তুমি আমার প্রেমিক সাজবে, যাতে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি। রাব্বি মাথা নিচু করলো। নীলা আবারও বলতে শুরু করলো, আমি জানি তুমি সরল, আর তাই আমার প্রস্তাব ফালতু মনে হবে না তোমার কাছে। তুমি ভাববে আমি বিপদে আছি, তাই তুমি এগিয়ে আসবে। তুমি কি চাইছো আমি মিথ্যে অভিনয় করি? রাব্বির গলায় কষ্ট ছিল। হ্যাঁ, তুমি মিথ্যে বলবে, তুমি আমার প্রেমিক সাজবে, তুমি আমার পাশে থাকবে যতক্ষণ না আমার পরিবার বিশ্বাস করে আমি ফারহানকে ভালোবাসি না। আর এসব কিছুর জন্য তোমাকে আমি অনেক বড় অঙ্কের টাকা দেব। এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, তোমার কষ্ট, তোমার দুঃখ সব দূর হয়ে যাবে। রাব্বি গভীরভাবে তাকালো তার চোখে। তুমি কি একবারও ভাবো না আমি কষ্ট পাবো? নীলা হেসে ফেলল, ঠান্ডা তীব্র একটা হাসি। তুমি তো এমনিতেই কষ্টের মানুষ, তোমার অভ্যাস হয়ে গেছে না।
আর একটুর কি ক্ষতি? রাব্বি কিচ্ছু বলল না, শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে আমি থাকবো তোমার ফেক বয়ফ্রেন্ড হয়ে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কিন্তু আমি কোনো টাকা নেব না, যতদিন পারি ততদিন তোমার পাশে থাকবো, তোমার সব বিপদে আপদে পাশে থাকবো, তোমার যে কোনো সমস্যার ভাগিদার হয়ে থাকবো। এই কথার পর এক মুহূর্ত চুপচাপ। নীলা তাকিয়ে রইল রাব্বির দিকে। তার মুখে কোনো হাসি নেই, চোখে শুধু একরাশ দুঃখ, যা কথায় বলা যায় না। পরের দিন কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল অর্ষা, তাসফিয়া, সায়ন আর জিদান। কেউ একজন হাঁচি দিল, দূর থেকে ধুলোর ঘূর্ণি উঠে আসছিল, কিন্তু চারজনেরই দৃষ্টি আটকে ছিল একদিকেই। নীলা হেঁটে আসছে, ঠিক তার পাশেই রাব্বি, কিন্তু এই হেঁটে আসা যেন নর্মাল কিছু না। নীলা এক হাতে রাব্বির হাত শক্ত করে ধরে রেখেছে, চেহারায় জোর করে হাসি ঝুলিয়ে রেখেছে, চোখে সানগ্লাস, অন্য হাতে একটা কফির কাপ। যেন এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। রাব্বির চোখে মুখে এক ধরনের জড়তা, যেন সে জানে না এই পরিস্থিতির মানে কি। হয়তো জানেও, কিন্তু কিছু বলার অবস্থায় নেই। অর্ষা চোখ ছোট করে বলল, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস তাসফিয়া, নাকি আমার চোখে কোনো সমস্যা হয়েছে? তাসফিয়া এক চুমুক দিয়ে জবাব দিল, না রে, সমস্যা তোদের চোখে না, সমস্যা ওদের মাথায়। সায়ন ভ্রুকুচকে বলল, মানে? নীলা আর রাব্বি? জিদান নিচু গলায় বলল, কিছু একটা হয়েছে নিশ্চয়ই। ফারহান পার্টির পর কিছু বলেছিল? অর্ষা চুপ করে রইল, কারণ সে স্পষ্ট বুঝতে পারছে নীলা যা করছে সেটা খুব হিসেব করে করা। এতদিন যে ছেলেকে তারা সবাই বেকুব বা খ্যাত ভেবে অবহেলা করত, সেই রাব্বির সঙ্গে আজ নীলা এমন আচরণ করছে যেন তারা বহু দিনের প্রেমিক প্রেমিকা। ক্লাসরুমে ঢুকেও একই কাণ্ড। নীলা ব্যাগ রাখতেই রাব্বির পাশে গিয়ে বসল, তারপর কানের কাছে ফিসফিস করে বলল, হাসো, সবাই দেখছে। রাব্বি একটু চমকে গিয়ে বলল, কেন, মানে কি? তুমি না আমার বয়ফ্রেন্ড? একটা মেয়ের বয়ফ্রেন্ড কি কাদামুখ করে বসে থাকে? নীলা এমনভাবে কথাটা বলল যেন তারা সত্যি একটা রোম্যান্টিক সম্পর্কে জড়িত। রাব্বি চুপচাপ হাসল, সেটা এমন এক হাসি যা চাইলেও চোখে পৌঁছায় না। ক্লাস চলতে লাগলো, কিন্তু আশেপাশে সবাই একটা বিষয় লক্ষ্য করলো। নীলা আজ অদ্ভুত রকম বদলে গেছে। তার চঞ্চলতা, উচ্চ বিলাসী ভঙ্গি সব যেন নতুন একটা মন নিয়েছে। সে আজ শান্ত, প্রেমিকা সুলভ, আর মাঝে মাঝে রাব্বির হাতের ওপর হাত রাখছে এমনভাবে যেন ওদের মধ্যে সত্যি কিছু একটা আছে। অর্ষা, তাসফিয়া, সায়ন, জিদান সবাই চোখাচোখি করে। তাসফিয়া ফিসফিস করে বলল, এটা তো একটা নাটক, কিন্তু নাটকটা কেন? অর্ষা বলল, আমি নিশ্চিত কিছু একটা চাপ আছে ওর উপর, কিন্তু রাব্বি সেসবের জন্য প্রস্তুতি না। সেই মুহূর্তে রাব্বির ভেতরের অস্থিরতা যেন আরও বাড়ছিল। নীলার এমন আচরণে সে কোনো আনন্দ পায়নি, বরং মনে হচ্ছে সে যেন এক অজানা কষ্টের সাগরে ডুবে যাচ্ছে। সন্ধ্যার সময় কলেজ ছুটির পর ছায়া মাখা মাঠের এক কোণে নীলা একা বসেছিল। তার হাতের ফোনে ছবি স্ক্রল করছিল, ফারহান, তার পরিবার, পার্টির ছবি। ফারহানের পাশে দাঁড়িয়ে বাবা মার হাসি মুখ আর সবার সামনে এঙ্গেজমেন্ট শব্দটা উচ্চারিত হওয়ার মুহূর্তটা মনে পড়তেই নীলা চোখ বন্ধ করে ফেলল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুই তো জানিস আমি চাই নাই বিয়েটা হোক, কিন্তু পরিবার কিভাবে বুঝায়? তারই মাঝে ফোনে একটা ছবি খেয়াল করলো রাব্বি। তার গালে কেকের ক্রিম লেগে আছে আর সেই অপ্রস্তুতভাবে হাসছে। নীলা এক মুহূর্ত চুপ করে থাকলো, নিজেকে প্রশ্ন করলো, ও কি সত্যি এতটা সরল নাকি অভিনয়? পরক্ষণেই সে নিজের মাথা ঝাঁকিয়ে হাসলো। আহ, এই নাটকটা তো আমারই তৈরি, আমি জানি এটা ফেক। তবু তার মধ্যে একটা দ্বন্দ্ব, একটা টানাপোড়ান তৈরি হতে থাকলো। সে জানে না রাব্বিকে এত কাছে টেনে এনে সবার সামনে প্রেমিক বানিয়ে সে ঠিক করছে কি ভুল করছে। পরদিন দুপুরে কলেজের ক্যান্টিনে বিশ্রী একটা ঘটনা ঘটল। রাব্বি চুপচাপ বসে খাবার খাচ্ছিল, এমন সময় সায়ন আর জিদান পেছন থেকে এসে চিৎকার করে উঠল, এই খ্যাত শোন, তুই যে এখন আমাদের ভাবির প্রেমিক, তাই না? রাব্বি চমকে তাকালো, আশেপাশে অনেকেই ঘুরে তাকালো। জিদান কপট হেসে বলল, আরে ভাবি, আপনার তো পছন্দই দারুণ। পুরা কলেজের সবচেয়ে গরিব,
আর সবচেয়ে সাদাসিধা ছেলেটাকে বয়ফ্রেন্ড বানালেন? নীলা তখনই সামনে এসে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে গেছে। সে ঠান্ডা গলায় বলল, তোদের কোনো সমস্যা? সায়ন হেসে বলল, না না ভাবি, সমস্যা কেন হবে? শুধু বলছিলাম আপনি চাইলে ওকে একটা নতুন ইউনিফর্ম কিনে দিতে পারেন। এভাবে তো তোমার মান ইজ্জত। নীলার গলা কেঁপে উঠল। চুপ কর শায়ন, যদি আমার সম্পর্কে আবার একটা বাজে কথা বলিস আমি এত চুপচাপ থাকবো না। আর তোরা আমাকে ভাবি বলছিস কোন সম্পর্কে? ফারহানকে আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, রাব্বি আমার পছন্দ। আমি ওর মতো একজন সৎ সরল মানুষকেই পাশে চাই। ওর প্রতি একটা কথাও আমি সহ্য করব না, বুঝেছিস? কথাগুলো যেন পুরো ক্যান্টিনে আগুন ছড়িয়ে দিল। রাব্বি চুপ করে তাকিয়ে রইল নীলার মুখের দিকে। এই প্রথম সে বুঝলো অভিনয়ের মধ্যেও কোনো কোনো মুহূর্ত সত্যি হয়ে যেতে পারে। আর নীলা, সে নিজের ভয় পেয়ে গেল নিজের আচরণে। সে কি সত্যি অভিনয় করছিল নাকি কোথাও কোনো সত্য ঢুকে গেছে? ঢাকা শহরে জানুয়ারি মাসের ঠান্ডার সন্ধ্যা। আকাশে হালকা মেঘ, চারিদিকের বাতাসে যেন কুয়াশা ছুঁয়ে থাকে। কলেজে সারাদিনের ব্যস্ততা শেষে ছেলেমেয়েরা ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়ছে। তবে আজ নীলার মনটা যেন অন্যরকম ভারী। সকাল থেকেই রাব্বি তার সঙ্গে অদ্ভুত রকমের দূরত্ব বজায় রাখছে। ক্লাসে আসলো কিন্তু কথা বলল না। ক্যান্টিনে গেল কিন্তু তার পাশে বসলো না। চোখে চোখ পড়ল, সরে গেল চট করে। নীলা এই অচেনা রাব্বিকে চিনে উঠতে পারছে না, অথচ সেই তো বলেছিল তুমি আমার পাশে থাকলে ভালো লাগে। কিন্তু আজ তার মুখে কোনো কথা নেই। এক চিলতে অভিমান ছুঁয়ে থাকছে। আশা ফিসফিস করে বলে উঠল, তুই খেয়াল করেছিস আজ রাব্বি একবারও নীলার দিকে তাকালো না? তাসফিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, হ্যাঁ রে, একদম চুপচাপ হয়ে গেছে। মনে হচ্ছে যেন কষ্টই পেয়েছে। কিন্তু কেন? শুধু রাব্বি না, আমি দেখলাম নীলার চেহারাটাও আজ খুব অদ্ভুত লাগছে। খালি তাকিয়ে থাকছে, মুখে কোনো কথা নেই। ওদিকে সায়ন আর জিদান একটু দূরে দাঁড়িয়ে মুচকি হেসে বলছে, ওই রাব্বিটা কি ভাবছে নিজেকে? নীলা তো ওকে ছেলে খেলার মতো ব্যবহার করছে। বেশি পাত্তা দিলে নীলার গায়ে গায়ে পড়বে। আমি বলি কি, একটু সময় দে, নীলা নিজেই বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দেবে। এই কথাগুলো নীলা শুনে ফেলে। হয়তো কানে আসেনি পুরোটা, তবে যা এসেছে সেটাই যথেষ্ট। বুকের ভিতর কেমন একটা চিনচিন অনুভূতি। সন্ধ্যা 7টা। নীলা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এক হাতে কফির কাপ, অন্য হাতে তার প্রিয় কালো সোয়েটারের পকেটে গুজে রাখা। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ আসে। রাব্বির সাদামাটা প্যান্ট শার্ট পরে একদম চুপচাপ এসে পাশে দাঁড়ালো। মাথা নিচু, চোখে ক্লান্তি। কিচ্ছু বলল না। নীলা চোখ না ঘুরিয়ে বলল, আজকে সারাদিন তুমি আমাকে এড়িয়ে চললে কেন? রাব্বি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমাকে বিরক্ত করতে চাইনি। নীলা এবার তাকালো ওর দিকে। তুমি কখনো বিরক্ত করো না রাব্বি। রাব্বি ধীরে মাথা নেড়ে বলল, সবাই বলে আমি সহজ সরল বোকা। তুমি হয়তো ভাবছো আমি বুঝি না, কিন্তু আমি বুঝি। নীলার কণ্ঠ নরম হয়ে আসে। তুমি কি বোঝো রাব্বি? তুমি চাও আমি ফেক বয়ফ্রেন্ড হয়ে থাকি তোমার কাছে, তোমার পরিবারের সামনে অভিনয় করি? আমি সেটা করতে পারি। আমি এখনো তোমার চোখে দেখেছি তুমি কাউকে বিশ্বাস করো না, আমাকেও না। নীলা এবার সত্যি চুপ। বাতাসে চুল উঠছে, চোখে জল আসছে কি আসছে না বোঝা যায় না। সে নিচু স্বরে বলল, আমি জানি না কেন, কিন্তু তোমার চোখে তাকালে সব কিছু ভুলে যেতে ইচ্ছে করে। রাব্বি ধীরে বলল, তোমার কথাগুলো খুব মায়াবী লাগে, কিন্তু আমার ভয় হয় তুমি হয়তো আবার পাল্টে যাবে। নীলা কিচ্ছু বলে না। হাত বাড়িয়ে রাব্বির কাঁধে আলতো করে হাত রাখে। চাঁদের আলোতে মুখে পড়ে নরম ছায়া। দুজনেই চুপচাপ, কিন্তু চারপাশের নিঃশব্দে যেন হাজার কথা লুকিয়ে থাকে। কোনো প্রস্তাব নেই, কোনো উত্তর নেই, শুধু একটা চোখের ভাষায় বলা না বলা অনুভব। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। কলেজের প্রাঙ্গণ যেন কিছুটা বদলে গেছে। একদিকে উৎসবের উত্তেজনা, অন্যদিকে কিছু তীব্র অস্বস্তি। সবাই জানে যে সায়ন আর জিদান কোনো না কোনোভাবে রাব্বির ওপর ভর করে নিজেরা একটু হাসি ঠাট্টা করতে চায়, কিন্তু কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারল না। তাদের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, নীলা এতটা পরিবর্তন কিভাবে হলো? কিছুটা সময়ের মধ্যেই রাব্বি তাদের পরিকল্পনার শিকার হলো।
সায়ন আর জিদান রাব্বির সামনে এসে দাঁড়ালো। সবার সামনে তার কাছে কিছু বিষয় জানতে চাইল। সায়ন প্রশ্ন করলো, কোথায় তুমি পড়াশোনা করছো রাব্বি? কলেজে। রাব্বির সাদাসিধে উত্তরে বলল। তার উত্তরের মধ্যে কোনো তেজ ছিল না, কোনো রাগ ছিল না। সে ভেবেছিল এসব কিছুই না হয় স্বাভাবিক হতে পারে। ও, তাহলে তুমি কোন কলেজের স্টুডেন্ট? জিদান মুচকি হাসলো। রাব্বি কিছু বলার আগেই সায়ন তাকে থামিয়ে দিয়ে বলল, দেখো, আমরা জানি তুমি কতটা বড় একজন শিক্ষার্থী। আমাদের তো মনে হয় না যে এই কলেজে তুমি আমাদের সমান হতে পারবে। রাব্বির মনটা চুপ করে গেল, কিন্তু সে কিছু বলল না। এর আগেও বহুবার এমন হাস্যকর কথা শুনেছিল, কিন্তু সে একসময় ভাবল এইসব তো মেনে নিলেই ভালো। সবার সামনে বেঁচে থাকা ততটাই কঠিন যে তার মধ্যে থাকা সহজ সরলতা কি বলি ভুল ধারণা তৈরি করে। নীলা সব সময়ের মতো কিছুটা দূরে দাঁড়িয়েছিল, একদম চুপচাপ সবই দেখছিল। কিন্তু এবার নীলা কিছুটা একেবারে আলাদা অনুভব করছিল। যখন তার ফেক বয়ফ্রেন্ড রাব্বির চুপ থাকাকে দেখল, তখন সে বুঝতে পারল রাব্বির সহজ সরলতার মধ্যে একটা গভীর দুঃখ লুকানো আছে। নীলা স্বাভাবিকভাবেই এগিয়ে এসে তাদের দিকে তাকিয়ে বলল, কেন এমন অপমানজনকভাবে কথা বলছিস? রাব্বি কথা কম বলে, জানিসই তো। সায়ন ও জিদান কিছুটা চুপ হয়ে গেল, আশ্চর্য হয়ে তাকালো। ও নীলা, তুই কি রাব্বির পক্ষে দাঁড়াচ্ছিস? আমরা তো একটু মজা করছিলাম। নীলা ঠোঁট চেপে একটা তিক্ত হাসি দিল। মজা? আরে মজা করলেই তো মানুষকে আঘাত করা যায়। খেয়াল রাখিস সায়ন, আমি কি বলছি। সবার দিকে এক ঝলক তাকিয়ে নীলা রাব্বির পাশে চলে গেল। তার হাতে ধরে নিয়ে হাসি দিয়ে বলল, এখন তো আমাদের সঙ্গে থাকা উচিত। ভেবেছিলাম কলেজের উৎসব একসঙ্গে উপভোগ করব। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রাব্বি নিস্তব্ধভাবে নীলার কথাগুলো শুনছিল, তবে সে বুঝতে পারছিল না কেন নীলা এতটা চমকাচ্ছে। সায়ন আর জিদান এবার অস্বস্তি নিয়ে বলল, ও ঠিক আছে, তোরা যা বুঝিস। তারা কিছু না বলে চলে গেল। নীলা রাব্বির হাতটা শক্ত করে ধরে রেখেছিল। আমার সঙ্গে থাকলে তোমার মাথা ঠিক থাকবে। নীলা হাসল, কিন্তু তার হাসিতে কোনো ধরনের শর্ত ছিল না। কিছুটা ভিন্ন ধরনের তীক্ষ্ণ দৃষ্টি রাব্বির দিকে ছিল, যা আগে কখনো দেখেনি সে। রাব্বি নিজের মধ্যে একটু দ্বন্দ্ব অনুভব করছিল, কিন্তু সে কখনোই তাকে কোনো কথা বলল না। নীলা স্বাভাবিকভাবে তার পাশে থাকছে, কিন্তু একভাবে সেটা তার কাছে একদম অস্বাভাবিক লাগছিল। একদিন সে নিজেও ভাবছিল নীলা কি তার মজা করছে, নাকি কিছু একটা তার মধ্যে রুচি করে তুলেছে। কলেজের পরের দিনগুলোতে নীলা রাব্বির প্রতি আগের মতোই অন্যদের সামনে সহানুভূতিশীল হয়ে ওঠে। সে ইচ্ছে করে সবাইকে দেখাতে চায় যে সেই রাব্বির পাশে থাকবে। ক্লাসের মাঝে, করিডোরে, প্রাঙ্গণে নীলা সব জায়গায় রাব্বির পাশে আসতে থাকে। তার হাত ধরে হাঁটে, প্রায় প্রতিটি বিষয় রাব্বির সঙ্গে শেয়ার করে কথা বলে। একদিন দুপুরের ক্লাসে যখন সবাই নিজের কাজে মগ্ন, রাব্বি হঠাৎ লক্ষ্য করলো যে নীলা তার পাশে বসে রয়েছে এবং কিছু একটা বলছে। তুমি কি জানো রাব্বি, কিছু মানুষ সব সময় বুঝতে পারে না কেন তাদের সঙ্গে কি হচ্ছে। রাব্বি অবাক হয়ে তাকালো। মানে এতদিন তুমি নিজের সরলতা নিয়ে চলেছ, কিন্তু এখন তুমি আমার বয়ফ্রেন্ড, সো মাঝে মাঝে একটু বুঝে কথা বলা উচিত। কারণ এখন কলেজের পুরো ফোকাস তো আমার আর তোমার দিকে। রাব্বি চুপ করে রইল, কিন্তু তার মধ্যে কিছু একটা অস্বস্তি জন্ম নিচ্ছিল। সে ভাবছিল এটা কি প্রকৃতপক্ষে তার পক্ষ থেকে সহানুভূতির কথা, নাকি আরও কিছু লুকানো রয়েছে। নীলা তার চোখে চোখ রেখে আরও বলল, যাই হোক, এসব শুধু তোমার জন্য। আরে তুমি যখন আমার কাছাকাছি থাকো তখন সবাই যেন বুঝে তুমি আমার সত্যিকারের বয়ফ্রেন্ড। এই কথাগুলো শুনে রাব্বি মনে মনে ভাবল, আমাকে কি শুধুই এমন ব্যবহার করতে বলেছে, নাকি কিছু আরও বেশি লুকিয়ে রয়েছে? পরের দিন সায়ন ও জিদান আবারও রাব্বির কাছে চলে আসে। এবার তারা তামাশার চেয়ে সরাসরি সরল কথা বলল, তুমি কেন নীলার সঙ্গে কথা বলছো রাব্বি? তুমি তো জানো না সে কার জন্য কেমন মিথ্যা চালায়। রাব্বি এবার কিছু না বলে চুপচাপ সরে গেল, কিন্তু নীলা তাকে তৎক্ষণাৎ পাশ থেকে ডাকলো। এসব কি বলছিস শ্যান? তোর কথাগুলো ঠিক নয়।
এবার সায়না জিদান একটু হলেও ভদ্র হয়ে সরে গেল। তবে রাব্বি তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব অনুভব করলো। নীলা কি সত্যিই তাকে মিথ্যা বলছে, নাকি সে আবারও তাকে ফেক হিসেবে ব্যবহার করছে? নীলা আবারও তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি জানো রাব্বি, এই সব কিছু তামাশা হয়ে গেল, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কারণ তুমি একদম অন্যরকম। রাব্বি ভাবছিল এটা কি সত্যিই তার জন্য, না নীলা তাকে শুধু এক খেলনা হিসেবে ব্যবহার করছে। নীলা তার পাশে দাঁড়িয়ে রাব্বির দিকে তাকিয়ে রইল। তার চোখে কিছুটা দৃষ্টি ছিল, যেন কিছু একটা মনের মধ্যে চলছিল, কিন্তু তার মুখের হাসি একদম স্বাভাবিক ছিল। তুমি জানো রাব্বি, অনেক কিছুই আসলে এভাবে ঘটে, তবে আমি চাই না তুমি এভাবে অযথা কষ্ট পাও। রাব্বি আবারও কিছু বলল না। তার মধ্যে এক ধরনের শূন্যতা ছিল, যেন কিছু একটা পরিষ্কার হচ্ছে না, কিছু একটা মেলানো যাচ্ছে না। নীলা তাকে যতই ঘিরে রাখুক, সে বুঝতে পারছিল না এই যে পুরো পরিস্থিতি, এটা কি আসলেই আসল? নীলা কি তার পাশে থাকতে চায়, নাকি শুধু সে যেন নিজের উদ্দেশ্য হাসিল করতে পারে? পরদিন সকালে কলেজে ক্লাসে সবাই যখন আলোচনায় মগ্ন ছিল, তখন নীলা আবারও রাব্বির পাশে বসে তার সঙ্গে কথা বলছিল। তুমি কি জানো রাব্বি, আমি হয়তো তোমাকে কিছুটা সহ্য করতে পারি। রাব্বি ধীরে ধীরে মুখ তুলে নীলা আর তার কথার দিকে তাকালো। কিভাবে? তার চোখে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু সাথে সাথে মনে হতে লাগলো নীলা যদি সত্যিই কিছু সাহায্য করে, তবে তাকে কেন সন্দেহ করা উচিত? তোমার জন্য যদি কোনো সাহায্য লাগে আমি আছি, আমার কথা বিশ্বাস করো। নীলা বলল, কিন্তু তার কথায় এক ধরনের সূক্ষ্ম চাপ ছিল, যেন সে কিছু খুঁজছে। তুমি জানো, আমি যখন কোনো কিছু ঠিকঠাক বুঝতে পারি না, তখন সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবি। রাব্বি কিচ্ছু বলল না, তার মন চুপ ছিল, কিন্তু তার ভেতরের দ্বন্দ্বটা যেন তীব্র হচ্ছিল। নীলা কি সত্যিই তার পাশে দাঁড়িয়ে আছে, নাকি সে তাকে ব্যবহার করছে? তার সরলতা আবারও তাকে নিজের জীবনে ঢুকিয়ে দিয়ে নীলা কি তার আরেকটা খেলায় ফাঁসাচ্ছে? এই ভাবনা নিয়েই রাব্বি তার পড়াশোনায় মনোযোগ দিতে চেষ্টা করলো। কিন্তু এক সময় তার মনে হতে লাগলো যে নীলা আসলে যেই রকম তার কাছে এগিয়ে আসছে, তা কি কখনো বাস্তব হতে পারে, নাকি নীলা তাকে শুধুই তার মর্জি মতো ব্যবহার করছে? এই দ্বন্দ্বের মধ্যে রাব্বি এক ধরনের সংকটে ছিল, তবে ভেতরে ভেতরে সে জানতো সে নীলার সম্পর্কে এখনও কিছুই ঠিকভাবে জানে না। সে শুধু নীলার দিকে একভাবে তাকিয়ে থাকলো। এমনকি তার মনেও কিছুটা অস্বস্তি ছিল, যেন কিছু একটা ঠিকঠাক হচ্ছে না, কিছু একটা সঠিকভাবে চলছে না। এই অস্বস্তি নিয়েই রাব্বি চলতে থাকে। তবে নীলা তাকে কখনোই ছেড়ে যাচ্ছিল না। তার পাশে দাঁড়িয়ে রাব্বির মনোযোগের বাইরে গিয়ে নীলা তার নিজের মতো করে জীবনের খেলায় লুকোনো নকশা আঁকতে শুরু করেছিল। তার পরবর্তী পদক্ষেপ কী হবে, এটা ছিল প্রশ্ন যা রাব্বির মাথায় ঘুরছিল। কিন্তু তবুও সে নীলা সম্পর্কে কিছু না জানতেই সামনে এগোতে চেষ্টা করল। নীলা সেদিন কলেজের একটাও ক্লাস না করে বেরিয়ে গেল। রাব্বি কিছুই বুঝতে পারল না, সে তো শুধু পাশের বেঞ্চে বসেছিল। নীলার বইটা হঠাৎ পড়ে যাওয়ায় তা তুলে দিয়েছিল। তারপর হঠাৎ নীলা বলল, চলো আমার সঙ্গে। রাব্বি থমকে গিয়েছিল। কোথায়? নীলার চোখে অদ্ভুত এক দৃঢ়তা নিয়ে বলেছিল, আমার বাসায়। আর কিছু না বলে রাব্বির হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। রাব্বি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নীলার চোখে যেভাবে কিছু একটা দাও দাও করে জ্বলছিল, তাতে সে আর কিছু বলল না। মনে হচ্ছিল কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। নীলার বাড়ি উত্তরার বিলাসবহুল এক ডুপ্লেক্স। সাদা দেয়ালে নীল বর্ডার, বারান্দায় টাঙানো অর্কিড ফুলের টবগুলো যেন বলে দেয় এ বাড়িতে রুচির ঘ্রাণ আছে, আছে বৃত্তের গল্প। গেট খুলে ঢুকতেই নীলার মা, বাবা, চাচা, খালা সবাই বসে। তাদের চোখে বিস্ময় আর বিরক্তি, কারণ নীলা কাউকে কিছু না বলেই রাব্বিকে নিয়ে হাজির হয়েছে। নীলা গলা তুলে বলল, সবাই শোনো, এটা আমার বয়ফ্রেন্ড, আমি ফারহানকে বিয়ে করব না। ঘরে একটা বোমা করার মতো অবস্থা হলো। নীলার মা ফুস করে উঠে দাঁড়ালেন। এসব কি বলছিস তুই? নীলা দৃঢ় গলায় বলল, ঠিক শুনেছ মা, আমি রাব্বিকে বিয়ে করব। নীলার বাবা দাঁড়িয়ে পড়লেন, তার কণ্ঠে ধমক। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই ছেলেটা কে? নীলার চাচা বললেন, এইসব তুই কি বলছিস? এই গরিব খ্যাত ছেলেকে তুই বিয়ে করতে যাচ্ছিস? তোর জন্য আমরা কত ভালো সম্পর্ক দেখে রেখেছি, টাকা পয়সা ধন সম্পত্তির কমতি নেই। ফারহানের মধ্যে সব কিছু আছে, আর সে তোর যোগ্য।
আর এই ছেলের মাঝে কী যোগ্যতা আছে যে তোর মতো একটা রিচ পরিবারের মেয়েকে বিয়ে করতে? নীলার খালা বললেন, তুই আমাদের মুখ কালো করে দিচ্ছিস। সবার চোখ রাব্বির দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এক হাতে তার ব্যাগ আর অন্য হাতে নীলার হাত এখনো ধরা। তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে একটা শব্দও করছে না। নীলার মা এবার রেগে চিৎকার করলেন, এই ভিখারিকে আমাদের ঘরে আনার সাহস কি করে হলো তোর? চাচা বলল, একটা গরিব ভিখারি মাথায় টুপি পরে কলেজে ঘোরে, আর সেই ছেলে আমাদের ঘরে। নীলা এবার সামনে এগিয়ে এসে দাঁড়ালো। চুপ করো সবাই। তার কণ্ঠে ভয়ানক এক শান্তি, চোখে আগুন। হ্যাঁ, সে গরিব ভিখারি, কিন্তু সে মিথ্যে বলে না। সে কখনো কাউকে ঠকায়নি। আর তোমরা আমাকে ফারহানের সাথে বিয়ে না, একটা বিজনেস ডিল করছো, যেটা তোমাদের ব্যক্তিগত স্বার্থ। আমি কি করব, কার সঙ্গে জীবন কাটাবো, তা আমার সিদ্ধান্ত। টাকাওয়ালা ঘরে জন্ম নিয়ে যদি মনুষ্যত্বই না থাকে, তবে সে ধনী হতে পারে, মানুষ না। এই ছেলেটার চরিত্র তোমাদের অনেকের চেয়ে পরিষ্কার। সে আমার পাশে দাঁড়িয়েছে যখন কেউ ছিল না। রাব্বি চোখে বিস্ময় বড় হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না নীলা তার জন্য এইভাবে দাঁড়াবে। নীলা বলে, তোমরা সবসময় টাকা দেখো, মানুষ নয়। আর আমি সেটা করব না। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ছেলেটার সঙ্গে আমি বাকি জীবন কাটাতে চাই। তোমরা সেটা চাও বা না চাও, আমার সিদ্ধান্ত বদলাবে না। পুরো ঘর নিস্তব্ধ, কেউ কিচ্ছু বলছে না, শুধু দূরে ঘড়ির কাঁটাটা টিকটিক করে চলছে। রাব্বি থমথমে গলায় বলল, নীলা, আমি তো শুধু। নীলা তার দিকে তাকিয়ে বলল, চুপ, আজ কিচ্ছু বলো না, শুধু আমার পাশে থাকো। রাব্বির চোখে পানি জমে, তার ঠোঁট কাঁপে। সে মাথা নিচু করে, কিন্তু মনে মনে জানে এই মেয়েটা আজ তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করে দিল। আর সে এটাও জানে যে সে একজন ফেক বয়ফ্রেন্ড। আর নীলার পরিবার এটাও জানে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে। যদি জানতো তাহলে হয়তো এখনই তাকে আপন করে নিত। তাদের সামনে দাঁড়িয়ে আছে একজন নামকরা কোটিপতি বিজনেসম্যান। কিন্তু সে জানে না এই নাটকের পর্দা এখনও পুরোপুরি ওঠেনি, বরং এটা কেবল শুরু। নীলার বাসায় সেই ঘটনার পর যেন এক প্রকার ঝড় বয়ে গেছে। সবার চোখে বিস্ময়, হতাশা আর রাগ, বিশেষ করে তার বাবা মার চোখে। রাব্বির মতো একজন গরিব ছেলেকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মতো সাহস, এটা যেন কেউ মেনেই নিতে পারছে না। নীলা নিজের ঘরে বসে আছে চুপচাপ। পাশে দাঁড়িয়ে আছে রাব্বি। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন দেহটা আছে কিন্তু আত্মা কোথাও চলে গেছে। নীলার মা নিচু গলায় বললেন, তুমি বলো নীলা, এই ছেলেটা কে? কোথা থেকে তুমি তাকে জোগাড় করেছো? নীলা ধীরে বলল, এই ছেলেটাই আমার পাশে থাকবে। ফারহানের মতো লোককে আমি বিয়ে করব না। নীলার বাবা চিৎকার করলেন, এটা তুই কি বলছিস? জানিস ওকে? ও একটা গরিব ভিখারি ছেলে, তোকে বিয়ে করে খাওয়াবে কি করে? রাব্বির মুখ সাদা হয়ে গেল। শব্দগুলো তাকে যেন কাঁচের মতো কেটে গেল বুকের ভেতর। সে মনে মনে বলল, আঙ্কেল, আপনি যদি জানতেন আমি কে, তাহলে হয়তো এমন কথা বলতেন না। আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেত। সময় আসুক, সবই বুঝতে পারবেন। আর আমি এটাই চেয়েছিলাম, আপনার বাসায় ঢোকার জন্য। কিন্তু এটা এত সহজে হয়ে যাবে বুঝতে পারিনি। মেঘ না চাইতেও বৃষ্টি। নীলা দাঁড়িয়ে গেল, চোখ দুটো আগুনের মতো লাল। তোমরা যাকে ভিখারি বলছো, সেই ছেলে আমার জন্য যা করেছে তা কেউ করে না। টাকা দিয়ে সব কেনা যায় না বাবা। সম্মান, ভালোবাসা, বিশ্বাস, এসব কিনে আনতে পারবে তোমরা? নীলার খালাতো ভাই রায়হান কাদা ছুঁড়ে বলল, তাই বলে তুই একটা ভিখারির প্রেমে পড়বি? লজ্জা করে না? নীলা দাঁতে দাঁত চেপে বলল, আমি প্রেমে পড়িনি, ভালোবেসেছি। কিন্তু এই লোকটা আমার পাশে দাঁড়াবে এই মুহূর্তে। এই পরিবারের সব কিছুর চেয়ে সেটা বেশি জরুরি। রাব্বি এতক্ষণে আস্তে করে বলল, নীলা, আমি এসবের জন্য তৈরি না। আমি চলি। আমি আসলে ভুল জায়গায় পড়ে গেছি। নীলা ঘুরে দাঁড়ালো, চোখে জল টলমল করছে, কিন্তু কণ্ঠটা কঠিন। তুমি কোথাও যাবে না। তুমি যাবে না মানে যাবে না। রায়হান তখন রাব্বির দিকে এগিয়ে এসে বলল, তুই নিজের ভাই এখান থেকে চলে গেলে ভালো, না হলে তোকে তুলে ফেলে দেব। রাব্বি শান্তভাবে তাকালো, কিছু বলল না, যেন শ্বাস নিলেও কষ্ট হয় তার। রায়হান আবারও বলল, আমি নিশ্চিত
এই ছেলে নীলাকে ভুলভাল বুঝিয়ে ভালোবাসার নাটক করে নীলাকে ফাঁসিয়েছে, যেন নীলার টাকা পয়সা ধন সম্পত্তি কিছু হাতিয়ে নিতে পারে। আর এদের মতো গরিব ছেলেদের উদ্দেশ্য একটাই, কিভাবে শর্টকাটে বড়লোক হওয়া যায়। আর তার জন্য বড়লোক সুন্দরী মেয়ে দেখবে আর তাকে ভালোবাসার নাম করে ফাঁসিয়ে সব কিছু হাতিয়ে নেবে। তখনই নীলা বলল, তোমরা সবাই থামো, আজ আমি কথা বলবো, তোমরা শুনবে। সবাই স্তব্ধ। আজকের পর থেকে আমার জীবনে কে থাকবে সেটা আমি ঠিক করব। যদি কেউ ভাবো আমি ভুল করছি, তাহলে আমার জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে পারো, কিন্তু রাব্বির অসম্মান আমি সহ্য করব না। রাব্বির মনে হচ্ছিল জীবনে প্রথমবার কেউ তার জন্য দাঁড়িয়েছে, কিন্তু সেই সঙ্গে কাটা হয়ে বিচ্ছিল একটা প্রশ্ন, এটা কি সত্যি ভালোবাসা নাকি শুধুই? আর কিছু না বলে সবাই সেখান থেকে চলে গেল। পরদিন কলেজে সকালবেলায় রাব্বি ক্লাসরুমে ঢুকতেই নীরব একটা সুর ছড়িয়ে পড়ে পুরো হল ঘরে। অর্ষা, তাসফিয়া, সায়ন, জিদান সবাই চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। এরপর নীলা দরজা ঠেলে ঢোকে, একটানা রাব্বির পাশে গিয়ে বসে। অর্ষা আর তাসফিয়া মুখ চাচাই করে। তারপর অর্ষা বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি নীলা? তুই আর রাব্বি? নীলা তাকিয়ে বলল, এতে তোমাদের সমস্যা কোথায়? সায়ন টেবিল চাপড়ায়। সমস্যা ও গরিব হওয়ার মধ্যে না, সমস্যা হলো তুই এমন একটা লোকের পাশে দাঁড়াচ্ছিস যাকে তো চিনিসই না ঠিক মতো। রাব্বি উঠে দাঁড়ায়। আমি এখনই চলে যাচ্ছি, কাউকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। নীলা থামায়। তুমি বসো, কেউ কারো দায়িত্ব নেবে কি নেবে না সেটা আমি ঠিক করব। জিদান হেসে বলল, তুই আসলেই প্রেমে পড়েছিস না তো নীলা? নীলা নিরুত্তর, তার চোখে একটা অন্যরকম জেদ। সন্ধ্যায় নীলার বাড়ির ছাদে রাব্বি একা বসে আকাশের দিকে তাকিয়েছিল। তখন নীলা এসে পাশে বসলো। তুমি ভাবছো কেন আমি এটা করছি? নীলা বলল, হয়তো না। রাব্বির গলা বিষণ্ণ। আমি জানি তুমি ব্যথা পাচ্ছ, কিন্তু আমি চাই তুমি শক্ত থাকো, সামনে আরও অনেক কিছু আসবে। রাব্বি একবার তাকালো, তার চোখে ধোঁয়াশা, অভিমান, ভালোবাসা সব কিছু মিশে আছে, কিন্তু কারো মুখে ভালোবাসি শব্দটা নেই। দুদিন পর নীলার মা তখন রান্নাঘরে, বাবা বাইরের বারান্দায় চা খেতে খেতে ফোনে কথা বলছেন। বাড়ির পরিবেশ বেশ শান্ত, কিন্তু সেই শান্ত জলধারার নিচে যেন জমে আছে কোনো দহন। নীলা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে নিজেকেই জিজ্ঞেস করছে, আমি ঠিক করলাম তো রাব্বিকে নিজের পরিবারের সামনে দাঁড় করিয়ে বলা যে ওই আমার ভালোবাসার মানুষ? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও ভাবিনি আমার পরিবারের মানুষগুলো কি বলবে। তবুও এক বিন্দু আফসোস নেই তার চোখে, কারণ রাব্বির চোখের নিরীহতা, তার নিঃস্বার্থ ভালোবাসার মতো সহজ কোনো জিনিস আজকাল সহজে পাওয়া যায় না। ঠিক সেই সময় ডিং টং বেল বাজতে বুকটা ধরাস করে কেঁপে ওঠে। মা চিৎকার করে ওঠেন, নীলা, তোকে কে যেন খুঁজছে। নীলা দরজার কাছে যেতেই মায়ের মুখ শুকিয়ে যায়। দাঁড়িয়ে আছে ফারহান, সাদা শার্টে হালকা খোলা বোতাম, হাতে রোল্যাক্স ঘড়ি, কিন্তু মুখে সেই ভয়ঙ্কর ঠান্ডা হাসি। নীলা জানে এই হাসির মানে ভয়ঙ্কর কিছু ঘটার ইঙ্গিত। ভেতরে আসতে পারি? তার স্বর শান্ত অথচ বিষে ভরা। নীলা দুপা পিছিয়ে যায়, কিন্তু পথ রোধ করে না। ফারহান বসে পড়ল সোফায়। মা অবাক হয়ে বললেন, তুমি তো অনেক দিন পর এলে ফারহান, হঠাৎ? কিছু ব্যক্তিগত কথা ছিল নীলার সাথে। শান্ত গলায় বলে, কিন্তু চোখে স্পষ্ট হুমকি। নীলা মাথা নেড়ে মাকে ইশারা করে, আমাদের একটু সময় দাও। মা সন্দিগ্ন মুখে চলে যান। বাড়ির পরিবেশ এক মুহূর্তেই ভারী হয়ে ওঠে। ফারহান এক দৃষ্টে তাকিয়ে থাকে নীলার চোখে, তারপর চুপচাপ বলে, তুমি কি পাগল হয়ে গেছো নীলা? নীলা দাঁড়িয়ে থাকে। মানে তুমি একটা ভিখারিকে ধরে এনে সবার সামনে বললে যে সে তোমার বয়ফ্রেন্ড। তুমি জানো এটা আমাকে কতটা অপমান করেছে? তার কণ্ঠে তর্জন, দাঁতেই দাঁত চেপে বলছে নীলা ঠান্ডা, তুমি কি আমার জীবন নিয়ন্ত্রণ করবে? আমি কাকে ভালোবাসবো সেটা কি তুমি ঠিক করবে? ফারহান উঠে দাঁড়ায়, এক পা করে নীলার দিকে এগিয়ে আসে। তুমি জানো না আমি কি করতে পারি?
আমি যদি চাই তোমার সেই ছেলেটার মুখ থেকে হাসি চিরদিনের জন্য মুছে দিতে পারি। সে কে, কোথা থেকে এসেছে, কি করে আমি সব জানবো, তারপর নিজের মতো সিদ্ধান্ত নিব। নীলা তীব্রভাবে জবাব দেয়, তুমি যদি ওর গায়ে একটা আঁচড়ও দাও, আমি তোমার মুখোশ খুলে সবার সামনে নিয়ে আসবো। ফারহান থেমে যায়, কপালে ভাঁজ পড়ে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি যা করছো সেটা হুমকি না। একটা মেয়ে যখন নিজের পছন্দের মানুষকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে যায়, তখন সে আর শুধু একটা মেয়ে থাকে না, সে হয়ে যায় আগুন। আমাকে ছোট ভেবে ভুল করো না ফারহান। ফারহান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, ঠান্ডা এক শয়তানি হাসি। তুমি ভাবছো তুমি খুব সাহসী, একটা গরিব ছেলের জন্য আমার সাথে লড়বে? নীলা বলে, সে গরিব নয়, সে মানুষ। তার হৃদয় আছে, আত্মসম্মান আছে। তোমার মতো ধনীর দাপটে বোঝা যায় না কে আসলেই মানুষ। ফারহান ফোন বের করে, কারো নামে ডায়াল করে। রাব্বি নামের একটা ছেলে কলেজে পড়ে, কাল থেকে তার উপর নজর রাখ। কোথায় যায়, কার সাথে মেশে, কি করে, সব জানতে চাই। তার দুর্বলতা জানলে সহজ হবে ওকে ভাঙা। নীলা এগিয়ে আসে। তুমি যদি তাকে স্পর্শ করো, আমি পুলিশে যাব। আমি নিজে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে। তোমার এসব ক্ষমতা আর প্রভাব দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। ফারহান এবার স্পষ্টভাবে রেগে ওঠে। তুমি আমায় হারিয়ে দিলে, আমি তোমার সবকিছু শেষ করে দিব। নীলা তীব্র চোখে তাকায়। তুমি আগে হেরে গেছো ফারহান, কারণ তুমি বুঝতে পারোনি ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত নীরবতা, তারপর ফারহান পেছনে ফিরে যাওয়ার আগে বলে, খেলা শুরু হলো, এখন দেখা হবে নীরা। দরজা বন্ধ হয়ে যায়। নীলা দীর্ঘ শ্বাস নেয়, পেছনে দেয়ালে হেলান দিয়ে পড়ে যায়। চোখে জল না থাকলেও ভেতরে সে জানে এখন থেকে যুদ্ধ করতেই হবে। রাব্বির কথা মাথায় রেখে নিজের জন্য না হোক, তার জন্য তাকে আরও শক্ত হতে হবে। রাব্বি এই মুহূর্তে কিছুই জানে না, কিন্তু অচিরেই ঝড় আসছে তার জীবনে। বিকেলের রোদ তখন ঢলে পড়েছে। কলেজ ছুটির পর রাব্বি যখন একা হেঁটে হোস্টেলের দিকে ফিরছিল, তখনই প্রথম বুঝতে পারে কিছু একটা ঠিকঠাক নেই। তার পিছনে কেউ একজন ধীর গতিতে হাঁটছে। প্রতিবার রাব্বি ঘাড় ঘুরিয়ে তাকানোর চেষ্টা করলে সেই ছায়ামূর্তি লোকটা হঠাৎ গলির দিকে ঘুরে যায়, কিংবা মুখ নামিয়ে ভান করে ফোনে কথা বলছে। প্রথম 2 দিন রাব্বি কিছু মনে করেনি, কিন্তু তৃতীয় দিন যখন একই রকমভাবে তাকে অনুসরণ করা হয়, তখন তার মনে সন্দেহের বীজ জন্মায়। রাতের খাওয়া শেষে রাব্বি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে বসে। টেবিলে ড্রয়ারে রাখা একটি ছোট্ট ক্যামেরা বের করে সে আবারও ব্যাগে রাখে। আচ্ছা, ঠিক করেছে প্রমাণ সংগ্রহ করবে। এরপর জানালার পর্দা সরিয়ে ধীরে ধীরে বাইরের দিকে তাকায়। হোস্টেলের উল্টো দিকে দাঁড়িয়ে আছে 2 জন লোক, হুডি পরে মুখ নামিয়ে, কিন্তু তারা প্রতি মুহূর্তে হোস্টেলের জানালার দিকে চোখ রাখছে। রাব্বি ধীরে ধীরে ক্যামেরার লেন্স ঠিক করে ছবি তোলে। অন্যদিকে নীলা আজ সারাদিন অস্বস্তিতে কাটিয়েছে। তার মনে হচ্ছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে। সে বারবার ফোনে রাব্বিকে কল দিতে চেয়েও দেয়নি, কারণ আগের রাতে রাব্বি অনেক চুপচাপ ছিল, কিছু একটা লুকাচ্ছিল স্পষ্টভাবে। সেই নিঃশব্দ চোখ দুটো নীলার মনে গেঁথে আছে। পরদিন কলেজে এসেই নীলা নিজেই রাব্বির জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু রাব্বি আসে অনেক দেরিতে। চোখের নিচে কালো দাগ স্পষ্ট। ক্লান্ত মুখে এসে সে করিডোরের এক কোণায় চুপ করে দাঁড়ায়। নীলা এগিয়ে এসে ফিসফিস করে বলে, তুমি ঠিক আছো? রাব্বি শুধু মাথা নেড়ে বলে, হ্যাঁ, ঘুম ঠিক মতো হয়নি। নীলা তাকে আর কিছু জিজ্ঞেস করে না, কিন্তু তার ভেতরটা ছটফট করতে থাকে। সে বুঝে ফেলে এই ছেলেটার জীবনে নতুন কোনো ঝড় এসেছে। সেদিন বিকেলে ফারহান গাড়ি নিয়ে এসে দাঁড়ায় নীলাদের বাড়ির সামনে। চোখে রাগ আর মুখে বিষ ঢালা ভদ্রতার ছাপ। কলিং বেল বাজাতেই দরজা খুলে যায়। নীলা দরজায় দাঁড়াতেই ফারহান ঠান্ডা গলায় বলে, আমার সঙ্গে একটু কথা বলবে? নীলা অবজ্ঞার ভঙ্গিতে বলে, তুমি এখানে এসেছো কেন? এসেছি মনে করিয়ে দিতে তুমি কি ভুল করছো। তুমি আমার চোখে চোখ রেখে একটা গরিব ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে সবার সামনে দাঁড় করিয়েছ। নীলা, তুমি ভুলে গেছো আমি কে আর আমি কি করতে পারি। নীলার চোখে আগুন জ্বলে ওঠে। তুমি কে যে আমাকে বলবে কার সঙ্গে আমি থাকবো আর কার সঙ্গে না? ফারহান এবার গলার স্বর চড়ায়, তোমাকে আমি সহ্য করতে পারি,
কিন্তু সেই গরিবটাকে, তাতে তো আমি। নীলা এবার রীতিমতো ধমকে ওঠে। তাকে কিছু করার আগে একবার ভাবো, তুমি কি হারাতে পারো? তুমি যদি তাকে স্পর্শ করো, আমি তোমার মুখোশ খুলে দেব সবার সামনে। একদিন যা লুকিয়ে রেখেছো সব প্রকাশ করে দেব। এই মুহূর্তে ফারহান চুপ করে থাকে, তারপর নিঃশব্দে গাড়ির দরজা খুলে উঠে পড়ে। চলে যাওয়ার সময় শুধু এইটুকু ফিসফিস করে বলে, তুমি আমাকে বাধ্য করছো। সেই দিন রাতে রাব্বি হোস্টেলে ঘরে ফিরে এসে দেখতে পায় টেবিলের ওপর একটি খাম রাখা। কেউ একজন চাবির ছিদ্র দিয়ে সেটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে। হাত কাঁপতে কাঁপতে খামটা খুলে সে ভেতরে আছে একটা ছবি, রাব্বি আর নীলার একসঙ্গে হাঁটার মুহূর্ত। ছবির নিচে কালো কালি দিয়ে লেখা, সব কিছুর মূল্য দিতে হয় বীরপুরুষ। রাব্বির চোখ স্থির হয়ে যায়, ঠোঁটে এরকম অদ্ভুত হাসি খেলে যায়। এবার সে বোঝে সামনে এক ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। আর সেই খেলায় সে পেছনে হঠার ছেলে নয়। নীলার জীবনে অশান্তির মেঘ যেন ঘনিয়ে আসছিল। রাব্বিকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে চারপাশে শুধু চাপ আর চাপ, পরিবারের অপমান, সমাজের কটাক্ষ, আর সেই সাথে ফারহানের হুমকি। সব কিছু মিলিয়ে যেন নীলা শ্বাস নিতে পারছিল না। কিন্তু সে চুপ করে থাকেনি। সেই দিন সে তার পরিবারের পাশে দাঁড়িয়ে গলা উঁচু করে বলেছিল সে নিজের জীবন নিজের মতো করে বাঁচবে। এই ঘটনা ফারহানের কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। সন্ধ্যার দিকে হঠাৎ করে নীলার ফোনে ফারহানের নাম ভেসে উঠল। একটা সময় ছিল যখন এই নামটা হৃদয় কাঁপিয়ে দিত। এখন ঘৃণা ছাড়া আর কিচ্ছু অনুভব করে না সে। নীলা ফোন রিসিভ করতেই ফারহানের গলা ভেসে এলো। সন্ধ্যায় আমার বাসায় দেখা করবে, কিছু কথা আছে তোমাদের নাটকের ব্যাপারে। নীলা গলা শক্ত করেই উত্তর দিল, আমি আসব, কিন্তু তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি যেটা ভাবছো সেটা আর কখনই হবে না। ফারহান হেসে বলল, সব কিছু তোমার ইচ্ছে মতো চলে না নীলা, দেখা হলে বুঝবে। ফারহানের বাসায় সন্ধ্যা নামতেই নীলা একা একা হাজির হয় ফারহানের বাসায়। বিশাল ডুপ্লেক্স বাড়িটা দেখে কারো চোখে ভয়ের ছায়া ভেসে উঠত, কিন্তু নীলার চোখে আজ আগুন। দরজা খুলে ভেতরে ঢুকলো। ফারহান ঠান্ডা গলায় বলল, এসো ভেতরে এসো। নীলা চুপচাপ ভেতরে ঢুকে বসলো। ফারহান কিছুক্ষণ তাকে নিরীক্ষণ করলো, যেন একটা দুর্বলতা খুঁজে পেতে চায়। তুমি একটা গরিব ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে এনেছো বাড়িতে? চোয়াল শক্ত করে বলল ফারহান। নীলা একটুও না কাঁপিয়ে বলে উঠল, হ্যাঁ এসেছি, কারণ আমি তাকে পছন্দ করি। ও গরিব হলো তোমার মতো নিচ নয়। ফারহানের চোখ লাল হয়ে উঠল রাগে। তুমি জানো আমি কি করতে পারি? তোমার ওই ছেলেটার খোঁজ নিতে আমাকে সময় লাগবে না। ওর পরিবার, ওর ভবিষ্যৎ সব কিছু আমি শেষ করে দিতে পারি একটা ইশারায়। নীলা ঠান্ডা গলায় বলল, তুমি যা পারো করে নাও, তোমার ভয় আমি পাই না। ফারহান এবার সামনে এগিয়ে এসে বলল, তুমি জানো না আমি শুধু তোমাকে ভালোবাসতাম না, তোর বাবার ব্যবসার জন্য আমি সাহায্য করেছিলাম। আজ আমি চাইলে তোমার বাবার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আমি শুধু একটা সিগন্যাল দিব, কাল সকালে তোমার বাবা হাউ মাউ করে কাঁদবে রাস্তায় বসে। নীলার গলা কঠিন হয়ে উঠল। তুমি যদি আমার পরিবারকে একটা আছড় দাও, আমি তোমার মুখোশটা খুলে সবার সামনে ছিঁড়ে ফেলবো। তুমি যতই বড় হও না কেন, আমি তোমার মতো বিকৃত মানসিকতার লোককে ছাড়বো না। ফারহান তার ছেলের হাসি দিয়ে বলল, তুমি বুঝতে পারছো না আমার ক্ষমতা কতটুকু। তুমি আমার না হলে কাউকে হতে দিব না, তোমার জীবন তছনছ করে দিব। নীলা এবার উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমার মতো মানুষের সঙ্গে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি শুধু নিজের ইগোর জন্য আমাকে দাবি করছো। আমি তোমাকে ভালোবাসিনি, বুঝেছো? ফারহান এবার রাগে নিজের কাঁচের টেবিলে ঘুষি মেরে বলল, তুমি আমার জীবন নষ্ট করেছো নীলা, এখন আমি তোমার জীবন নষ্ট করে ছাড়ব। নীলা দরজার দিকে পা বাড়িয়ে বলল, প্রেমটা ভালোবাসার জায়গা থেকে আসে, হুমকির জায়গা থেকে নয়। আর তোমাকে দেখে আমি এখন শুধু করুণা করি। ফারহান তার পেছনে দাঁড়িয়ে বলল, তুমি পালাতে পারবে না। আমি চোখের সামনে রাখবো তোমাকে দিন রাত। আমি যা ঠিক করি তা করেই ছাড়ি। নীলা বেরিয়ে আসে। বাইরের রাস্তায় ঠান্ডা বাতাস বইছে, কিন্তু নীলার গায়ে যেন আগুন লেগে আছে। তার মনে কেবল একটাই প্রতিজ্ঞা, সে রাব্বিকে কিছুতেই এই অন্ধকারে জড়াতে দেবে না। ফারহানের হুমকি তাকে ভেতরে কাঁপিয়ে দিচ্ছে,
কিন্তু ভয় নয়, বরং তার ভেতরে এখন আগুন চলছে। নিজের মতো করে সে লড়বে। এবার শেষ খেলাটা শুরু হবে। নীলার ঘরের জানালা খোলা, বাইরের হালকা বাতাস পর্দা নাড়িয়ে দিচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে নীলা তাকিয়ে আছে শূন্য আকাশের দিকে। চোখে অদ্ভুত এক অস্থিরতা, ঠোঁটের কোণে যেন কষ্টের রেখা। রুমে ঝিম ধরা নিস্তব্ধতা। ফারহানের আজকের হুমকিগুলো মাথায় বারবার বাজছে। তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে অন্য কারো হাত ধরো, আমি জানি কিভাবে তোমার সেই ছোটলোক প্রেমিকটাকে শেষ করে দিতে হয়। তার শুধু রাব্বির কথাই নয়, ফারহানের স্পষ্ট হুমকি। তার পরিবারের ব্যবসা ধ্বংস করে দেওয়ার মতো কথাও মাথার ভেতর কড়া নাড়ছে। এই মুহূর্তে তার ভেতরে যুদ্ধ চলছে, একদিকে রাগ, অন্যদিকে দুশ্চিন্তা। রাব্বি কিছুই জানে না। আজ রাতেও বারান্দা দিয়ে রাব্বির দিকে তাকিয়েছিল সে। ছেলেটা কত সহজ, কত নির্ভরশীল, কিন্তু সে জানে না তার পেছনে কত বড় ঝড় নেমে আছে। রাব্বিকে এখন এইসব কিছু বললে সে হয়তো সহ্য করতে পারবে না, হয়তো খেপে যাবে। নীলা সেটা চায় না। সে চায় না রাব্বি কোনো ঝুঁকিতে পড়ুক, তাই সে চুপচাপ সব সহ্য করছে। নীলা নিজেকেই বলল, সব ঠিক হয়ে যাবে নীলা, তুই পারবি। রাব্বি এদিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে নীলা কেমন যেন বদলে গেছে। আগে তো এমন গম্ভীর ভাব দেখায়নি। কোথায় সেই ঝাঁঝালো বকাঝকা করা নীলা? এখন যেন চুপচাপ ভেতরে ভেতরে কেমন যেন অন্যরকম। রাব্বি কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো? নীলা একবার তাকায় তার দিকে, ঠোঁটে হালকা হাসি এনে বলে, আমি ঠিক আছি। কিন্তু সেই হাসির আড়ালে যে কষ্ট আছে সেটা রাব্বির চোখ এড়ায় না। তবে সেই কিছু বলে না, শুধু চুপচাপ পাশে বসে থাকে। কারণ কিছু অনুভব করার জন্য শব্দের দরকার হয় না। এদিকে ঢাকার এক অভিজাত এলাকার একটি রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে ফারহান বসে আছে দুইজন লোকের সাথে। একজন স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতা, অন্যজন বড় সড়ো এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। টেবিলের ওপর ছড়িয়ে রাখা কিছু ডকুমেন্টস, ল্যাপটপে খোলা কিছু ফাইল। ফারহানের চোখ লাল, চোয়াল শক্ত। সে গম্ভীর গলায় বলে, ওর বাবার প্রতিষ্ঠানকে একটা শিক্ষা দিতে হবে। ব্যাংক লোনটা আটকাও, সমস্ত কন্ট্রাক্ট বাতিল করাও, সরকারি তদন্ত চালাও, অভিযোগ তৈরি করো। আমি চাই যেন ওর পরিবার মাথা তুলে দাঁড়াতে না পারে। আর তখন সে আমার কাছে এসে মাথা নত করবে এবং আমি মাথা নত করার ফায়দা তুলব। রাজনৈতিক নেতা মাথা ঝাঁকায়। ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না ফারহান ভাই, ওদের ঘুম হারাম করে দিব। ফারহান ঠোঁটে হালকা এক শয়তানি হাসি টেনে বলে, তবে শুরু হোক খেলা। নীলা সারাদিন ভারী মাথা নিয়ে ঘুরছিল। কোথাও মন বসছিল না। বন্ধু বান্ধবের সঙ্গে ঠিকমতো কথা বলেনি। চোখে মুখে একটা অন্যমনস্কতা, যেটা কেউ দেখলেই বুঝতে পারত মেয়েটার ভেতরে কিছু একটা চলছে। সন্ধ্যার পর ঘরে বিছানায় বসেছিল চুপচাপ। বাইরের বারান্দা থেকে কাঁচের জানালায় ঢুকে পড়া হালকা বাতাস চুল উড়িয়ে দিচ্ছিল। ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিন অন করছিল, আবার বন্ধ করছিল। অবশেষে সে একটা সিদ্ধান্তে পৌঁছায়। নীলা নিজেই কল করে রাব্বিকে। রাব্বি, তুমি কি একটু এখন বের হতে পারবে? রাব্বি প্রথমে একটু চমকে গেল, কণ্ঠে ভরসা রেখে বলল, তুমি ঠিক আছো তো নীলা? না, ঠিক নেই। আমি তোমাকে কিছু বলতে চাই, খুব দরকার। 15 মিনিটের মধ্যেই রাব্বি পৌঁছে যায় নির্জন এক পার্কের বেঞ্চে, যেখানে নীলা বসেছিল একা। নীলার চোখ লাল, চুল এলোমেলো, যেন কয়েক ঘন্টা কান্নার পরও শক্ত থাকার চেষ্টা করছে। রাব্বি বসে আছে কিন্তু কোনো কথা বলে না, অপেক্ষা করে। নীলা ধীরে ধীরে বলে ওঠে, রাব্বি, আমি তোমাকে অনেক কিছু বলিনি এখনো। সব কিছু ফারহান, আমার পরিবার, এসব নাটক। রাব্বির চোখ নড়ল। সে মাথা নাড়িয়ে ইশারা করলো, বলো। নীলা একটা গভীর নিঃশ্বাস নেয়। ফারহান সে ভয়ঙ্কর, তার হাত অনেক দূর অবধি যায়। গতকাল সকালে ফারহান আমার সাথে দেখা করে হুমকি দিয়েছে, আমি যদি তোমাকে ছেড়ে না দিই তাহলে আমার বাবার ব্যবসা, ব্যাংক লোন সব শেষ করে দিবে, এমনকি তোমাকে খুঁজে পেয়ে মারধরও করতে পারে। রাব্বির চোখে হঠাৎই আগুন জ্বলে ওঠে, কিন্তু সে নিজের ভেতরের রাগটাকে চাপা দেয়। নীলা কাঁপা কাঁপা গলায় বলে, আমি ভয় পেয়েছি, হ্যাঁ, কিন্তু আমি হার মানিনি। আমি জানি তুমি গরিব, অনেক কষ্টে চলো, তোমার কোনো শক্তি নেই এসবের সামনে দাঁড়ানোর, কিন্তু তুমি কখনো আমার ক্ষতি করবে না, আমি জানি, আর সে করবেই, জানি। রাব্বি এবার ধীরে বলে ওঠে, তুমি ভাবছো আমি দুর্বল, তাই না?
নীলা চমকে ওঠে। না না, তুমি দুর্বল না, কিন্তু আমার জন্য তোমাকে যদি কষ্ট পেতে হয়, মার খেতে হয়, হারাতে হয়, তা আমি চাই না। রাব্বি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তার চোখে, তারপর নিচু গলায় বলে, তুমি আমার পাশে থাকো, ভয় পেও না, আমি যা করছি একটু কম না। নীলা বিস্ময়ে তাকিয়ে থাকে। তুমি কি বলতে চাও? রাব্বি হেসে বলে, না কিছু না। তবে সে নিজের মনে একটা সিদ্ধান্ত নেয়। এবার সময় হয়েছে। পরদিন সকালবেলা নীলার ঘরের বাইরে এক ভিন্ন ধর্মী নীরবতা। রোদ উঠেছে, কিন্তু বাড়িটা যেন মেঘে ঢেকে আছে। হঠাৎই দরজায় করাঘাত। নীলার বাবা দরজা খুলতেই হাতে ধরিয়ে দেওয়া হলো একটা মোটা খাম। তাতে লাল রঙে লেখা জরুরি আইনি নোটিশ। চিঠি খুলে পড়তে গিয়ে হাত কেঁপে ওঠে তার। মিস্টার মোহাম্মদ আলিমুদ্দিন, আপনার প্রতিষ্ঠানের উপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা দুর্নীতি ও কর ফাঁকি সংস্কৃত তথ্য পেয়েছে। ব্যাংকে দেওয়া লোন পুনর্মূল্যায়ন করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা প্রতিক্রিয়াধীন। সময়মতো ব্যাখ্যা না পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নীলার মা দৌড়ে এসে বলে ওঠেন, এটা আবার কি? কাল রাতে তো সব ঠিক ছিল। একের পর এক ফোন আসতে লাগলো। ব্যাংক ম্যানেজার জানালেন কোম্পানির অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে বন্ধ। ছোট ভাইয়ের চাকরিও চলে গেছে বিনা নোটিশে। নীলার ভাই চিৎকার করে উঠে দাঁড়ালো। আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে, এইভাবে সব ভেঙে পড়েছে। নীলা চুপচাপ দাঁড়িয়েছিল কোণের সোফায়, তার মুখ শুকিয়ে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আব্বুর বিবর্ণ মুখের দিকে। সে মনে মনে ফিসফিস করে বলে, এটা তো সেই হুমকির বাস্তব রূপ। ফারহান, তুমি কি করে পারলে? সন্ধ্যার আগে ফারহানের ফোন এলো। গলায় ভয় ছিল না, ছিল ঠান্ডা এক নিষ্ঠুরতা। দেখলে, আমি বলেছিলাম তো, তোমার ছোট লোক প্রেমিককে নিয়ে খেলতে গেলে তোমার পরিবারকে আমি শেষ করে দিব। এ তো সবে শুরু, পরের বার শুধু কোম্পানি না, বাড়িটাও থাকবে না। নীলা ঠোঁট কামড়ে বলল, তুমি জানো না তুমি কি করছো, একদিন এর ফল পাবে। ফল তো তুমি এখনই পাচ্ছ। তুমি যদি আবার সেই ছেলের পাশে দাঁড়াও, আমি শপথ করে বলছি তোমার বাবাকে রাস্তায় নামিয়ে দিব। কল কেটে যায়। ফারহানের গলার প্রতিধ্বনি যেন ঘরের দেয়ালে ধাক্কা খায়। রাত 9টা। নীলা বসে থেকে বেরিয়ে গেল চুপি চুপি। তার মাথার মধ্যে কেবল একটাই নাম ঘুরছে, রাব্বি। সে জানে সব না বললে এই যন্ত্রণার বইতে পারবে না। পুরনো পার্কের পাশে বসে থাকা ছেলেটাকে দেখেই এগিয়ে গেল সে। রাব্বির মুখে তখনও সেই শান্ত নিরীহ হাসি। নীলা সামনে এগিয়ে দাঁড়ালো, গলা কাঁপছে, চোখে অশ্রু জমে উঠেছে। রাব্বি, আমার পরিবার সব কিছু ভেঙে পড়েছে। আমি কিছুই করতে পারছি না। যেন এইসবের পিছনে ফারহান আছে। সে হুমকি দিয়েছিল, আর এখন সত্যি করছেও। রাব্বি তার দিকে তাকিয়ে ধীরে বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি নীলা? নীলা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হালকা ঠাট্টা মিশিয়ে বলল, তুমি কিভাবে সাহায্য করবে? তোমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। তুমি তো একটা। রাব্বি চুপ করে গেল, কোনো উত্তর দিল না, শুধু একটা ছোট্ট হাসি মুখে রেখে বলল, তা ঠিক, আমার হাতে কিছুই নেই। 3 দিন পর ব্যাংক থেকে নীলার বাবাকে ফোন করা হয়। আপনার ঋণ সংক্রান্ত সমস্যা মিটে গেছে। কে যেন সম্পূর্ণ ঋণটি একসাথে পরিশোধ করেছে এবং কর সংক্রান্ত ফাইলেও সব কাগজ আপডেট করা হয়েছে। পরদিন বন্ধ হওয়া অ্যাকাউন্টে টাকা ফেরত আসে। জমি বাজেয়াপ্তের নোটিশ বাতিল হয়। তদন্ত স্থগিত। নীলার মা ভাই কেউই বুঝে উঠতে পারে না এই কেমন মিরাকল, কে করলো এইসব। রাত্রি প্রায় 10টা। রাস্তার বাতিগুলো কেমন যেন মিটমিট করছে। নিঃসঙ্গ একটা গলি, চারপাশে কুয়াশার মতো ধোঁয়া। হঠাৎই যেন শহরটা থেমে গেছে। কেবল রাব্বির পায়ের শব্দ ধ্বনিত হচ্ছে। সে হেঁটে যাচ্ছে একটা অন্ধকার রাস্তা ধরে, কাঁধে ব্যাগ, চোখে স্বাভাবিক ভাব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই চারিদিক থেকে দৌড়ে এসে 5টা সশস্ত্র ছেলে রাব্বিকে ঘিরে ফেলে। কারো হাতে লোহার রড, কারো হাতে ছুরি, কেউ পকেট থেকে চেইন বার করে। শোন রে কুকুর, আজ তো শেষ দিন। ভাবছিস তুই নীলার লাইফে থাকবি? নো ওয়ে। একজন তাতে দাঁত চেপে বলে ওঠে। রাব্বি চুপচাপ তাদের দিকে তাকায়। অন্ধকারে তার চোখ দুটো জলজল করছে। কোনো ভাইয়ের ছাপ নেই, বরং ঠান্ডা হিসেবে ছায়া। তোমরা ভুল করেছ।
তার গলা গভীর, বরফ ঠান্ডা। এখন ফালাতে পারলে বেঁচে যাবে। একটা ছেলেই সহ্য করতে না পেরে সরাসরি লোহার রড দিয়ে পেছন থেকে আঘাত করে, কিন্তু রাব্বি যেন শূন্য থেকে ঘুরে গিয়ে হাত দিয়ে রডটা ঠেকিয়ে ফেলে। তারপর এক ঘুষি ছেলেটা সোজা 2 হাত ছুড়ে 3 ফুট দূরে গিয়ে পড়ে। দ্বিতীয়জন ছুরি নিয়ে তীরে আসে। রাব্বি তার হাতটা ধরে টেনে এমনভাবে মুচকে দেয় যে হাড় ভাঙার শব্দটা স্পষ্ট শোনা যায়। ট্রাক! ছেলেটা যন্ত্রণায় আর্তনাদ করে কাঁদতে কাঁদতে মাটিতে গড়িয়ে পড়ে। তৃতীয়জন পেছন থেকে চেন দিয়ে রাব্বির গলায় ফাঁস দিতে গেলে রাব্বি নিজেকে নিচে ফেলে এক পায়ের ঘূর্ণিত তার হাঁটু ভেঙে দেয়। ছেলেটা মাটিতে পড়তে পিঠের ওপর হাঁটু রেখে কয়েকটা ঘুষি মারে। 1, 2, 3। রক্তে ভেজা দাঁত ছিটকে যায়। চতুর্থ আর পঞ্চম জন পেছনে গিয়ে ভয় পেয়ে একসাথে লোহার পাইপ নিয়ে আক্রমণ করে। রাব্বি চোখ বুঝে কিছু একটা গুনগুন করে, তারপর চোখ খুলেই ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। একজনের বুক বরাবর এমনভাবে লাথি দেয় সে উড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে। অন্যজনকে গলা চেপে দেয়ালে ঠেসে ধরে, এত শক্তভাবে যে তার মুখে রক্ত নামতে থাকে। সেই অবস্থায় রাব্বির গলা কাঁপে না। তোমরা জানো না কাকে তাড়াতে এসেছো। আমি তোমাদের জন্য নয়, তোমাদের পেরেকটাই শিকার। তারপর ছেলেটিকে সোজা ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। পুরো গুলি রক্ত, আর্তনাদ আর কষ্টের হাঁপানিতে ভরে যায়। 5 জনের কেউ উঠে দাঁড়াতে পারে না, কেউ হাতের নিচে চেপে ধরে কাঁদছে, কেউ আবার কাতরাচ্ছে বুকে যন্ত্রণায়। তারা হামাগুড়ি দিয়ে পালাতে পালাতে বলে, ভাই ভাই, এই লোকটা মানুষ না, ভূত, জানোয়ার। আমরা আমরা পারি না। ফারহান ভাইরে বলো, এ কাজ আমাদের দিয়ে হবে না। ফারহানের বাড়ি রাত্রি। ফারহান সোফায় বসে ফোনে গেম খেলছিল। দরজা ঠেলে ঢুকে পড়ে সেই ছেলেগুলো। মাথা নিচু করে তারা দাঁড়ায়। কি খবর, কাজ শেষ? চোখ না তুলে জিজ্ঞাসা করলো ফারহান। ছেলেদের একজন গলা কাঁপিয়ে বলে, না ভাই, কাজ করা যায়নি। ওই লোকটা, সে জানে না কিভাবে লড়তে হয়। সে জানে কিভাবে খুন না করেও মানুষকে শেষ করে দিতে হয়। ফারহান দাঁড়িয়ে পড়ে, চোখ বড় হয়ে যায়। তোমরা বলছো 5 জন মিলে একটা গরিব ক্ষেত টাইপ ছেলের কাছ থেকে হার মেনে এসেছো? ভাই, সে গরিব না, আমরা নিশ্চিত কিছু একটা আছে ওর মধ্যে। ওর চেহারার ভয় নেই, মনে হচ্ছে যেন কেউ ওকে কখনো হারাতে পারে না। ফারহানের ঠোঁটের কোণে খিঁচ ধরা হাসি ফুটে ওঠে। তাহলে খেলাটা জমে উঠছে। আমার টার্গেট নেওয়া ছিল, এখন রাব্বিও হলো। এবার দুজনকেই শেষ করতে হবে। রাব্বির ঘরে রাব্বির আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাঁধের কাট লাগা দাগটা দেখছে। গায়ে কিছুটা রক্ত লেগে আছে, কিন্তু চোখে ভয় বা ব্যথা নেই, বরং একটা নীরব প্রতিজ্ঞা। আস্তে করে নিজেই নিজের ক্ষতে ওষুধ লাগিয়ে সে বলল, তারা জানেন আমি কে, আর এখন তো শুরু মাত্র। নীলার ঘরে তখন সন্ধ্যার আলো ফোটে। জানালার পাশের পর্দা দুলছে। বাইরে হালকা বাতাস এসে তার চোখে চুলে এলোমেলো করে দিচ্ছে। বই খুলে বসে থাকলেও তার মন কিছুতেই স্থির হচ্ছে না। হঠাৎ ঘরের দরজায় জুড়ে ধাক্কা। নীলা, বের হয়ে এক্ষুনি। তার বাবার কণ্ঠ ছিল আগুন ঝরা। নীলা ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলো, চোখে স্পষ্ট উদ্বেগ। ড্রয়িং রুমে গিয়ে দেখে তার বাবা একা নয়, তার মা আর এক চাচাও পাশে বসে আছে। চারপাশ থমথমে। তুই কি করছিস নীলা? এই পর্যন্ত নামলি? ওই ছেলেকে এখনো বাসায় রেখেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? নীলা ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু সে চুপ থাকে। তার বাবার সামনে এগিয়ে এসে আঙুল তুলে বলে, শোন, আমার শেষ কথা শুনে রাখ। তুই যদি এই ছেলেকে বাড়ি থেকে বের না করিস, তাহলে আমি তোর সব কিছু শেষ করে দেব। পড়াশোনা বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, এমনকি তোর ফোনটাও ধ্বংস করে ফেলবো। নীলা ফিসফিস করে বলল, বাবা, রাব্বি খারাপ ছেলে না। চুপ! টেবিলে ঘুষি মেরে উঠলেন তিনি। খারাপ না? সে তো গরিব, কোনো জাত নেই, বংশ নেই, অবস্থান নেই। আমার মেয়ে হয়ে তুই একটা গরিব লোককে ভালো চোখে দেখছিস? এটা ভাবতে আমার গা গুলিয়ে যাচ্ছে। চাচা যোগ করলেন, ভাই সাহেব ঠিকই বলেছেন। এই বয়সে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করতে গিয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। আমরা এটার জন্য তোকে কলেজে ভর্তি করিয়েছি। নীলার মা মুখ নিচু করেছিল, কিন্তু কণ্ঠ ছিল কর্কশ। তোর কি লজ্জা লাগে না? সমাজ কি বলবে, আত্মীয়রা কি বলবে ভেবেছিস? নীলার চোখে পানি চলে আসে, কিন্তু সে আবারও কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বাবা এবার ঠান্ডা গলায় বলে,
তুই যদি ওর সাথে সম্পর্ক না ছাড়িস, আমি সেই ছেলের জীবনটাকে এমন জ্বালা বানিয়ে দেব, সে আর কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। আমি টাকা দিয়ে কিছু করতে পারি না মনে করিস না? নীলা অবাক হয়ে তাকায় বাবার মুখের দিকে। সেই মানুষ যে তাকে বড় করেছে, যার উপর সে সবসময় ভরসা করত, সে মানুষ এতটা নির্মম হতে পারে? যদি তুই সত্যি তোর সেই রাব্বি নামের ছেলেটাকে ভালোবাসিস, তাহলে এখনই তার থেকে দূরে চলে যা। তা না হলে তার জীবনে যা হবে তার দায় আমি নেব না। নীলা থেমে থাকলেও তার চোখে ভাসে রাব্বির মুখ। সেই মানুষ যে একাই সমস্ত কিছু সহ্য করে গেছে, কিন্তু নীলা জানে সে এখনই দুর্বল হলে রাব্বির জীবন আরও বিপদে পড়বে। তবে সে কিছু বলে না, কেবল ধীর পায়ে নিজের ঘরে চলে যায়। রাত গভীর হয়, কিন্তু নীলার চোখে ঘুম আসে না। সে বিছানায় বসে রাব্বির নাম্বার টাইপ করে, আবার মুছে ফেলে, শেষ পর্যন্ত শুধু একটা মেসেজ টাইপ করে। তোমাকে নিয়ে যা চলছে তা আমি একাই সামলাবো, কিন্তু তুমি কখনো ভেবো না যে আমি তোমার পাশে নেই। তার আঙুল থেমে যায়, মেসেজ পাঠায় না, কিন্তু তার চোখে তখন স্পষ্ট এক সিদ্ধান্তের ছায়া। হয়তো সে কিছু হারাবে, কিন্তু রাব্বির বিরুদ্ধে কোনো অন্যায় হতে দেবে না। কারণ এতদিনে সে রাব্বিকে খুব কাছ থেকে চিনেছে, আর তার প্রতি কিছুটা মায়াও জন্মেছে। এখন সে চাইলেও আর রাব্বি থেকে দূরে থাকতে পারবে না। ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক নামি দামি রেস্টুরেন্ট। বাইরের সাজসজ্জা দেখে বোঝাই যায় ভেতরে ঢোকা মানে বিলাসিতা স্ট্যাটাসের এক নতুন মাত্রা। ভেতরে হালকা সুর বাজছে, সুগন্ধি বাতাসে ভেসে বেড়াচ্ছে ক্যাফে লাত্তে আর ফ্রেঞ্চ ভ্যানিলার মিশ্র ঘ্রাণ। নীলা ধীরে ধীরে ঢুকলো ভেতরে। চোখে কালো সানগ্লাস, পরনে নীল রঙের শাড়ি, মুখে হালকা প্রসাধনী, কিন্তু চোখের গভীরে চিন্তা। রেস্টুরেন্টের এক কোণার প্রাইভেট বুথে বসে আছে রাব্বি, ছিমছাম পোশাকে, শান্ত মুখে, কিন্তু তার চোখ আজ অন্য এক আভা। যখন নীলা এগিয়ে এলো, তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। রাব্বি শান্ত গলায় বলল, তুমি আসবে ভাবিনি। নীলা বসে পড়ল সামনে। তোমার সঙ্গে কথা বলার ছিল। ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। বাইরে ভদ্র, ভিতরে ঝড়। নীলা ধীরে বলল, আমার বাবা তোমাকে ছেড়ে দিতে বলেছে, ভয় দেখিয়েছে, বলেছে তোমার জীবন শেষ করে দিবে। রাব্বি মুখে কোনো পরিবর্তন নেই, কেবল বলল, তোমার বাবা একজন ক্ষমতাধর মানুষ, কিন্তু তার ক্ষমতা সব কিছুর উপরে নয়। নীলা তাকালো তার দিকে। তুমি কখনো ভয় পাও না? ভয়? আমি ভয় পেতে ভুলে গেছি অনেক বছর আগে। এই সময় দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। কয়েকজন লোক হুড়মুড় করে ঢুকে পড়ল রেস্টুরেন্টে। তাদের চোখে উগ্রতা, মুখে সিগারেটের পোড়া গন্ধ। পেছনে সবার মাঝখানে দাঁড়িয়ে আছে ফারহান, চোখে রাগে লাল। এত বড় হয়ে গেছিস রাব্বি, এখন রেস্টুরেন্টে প্রেম করি? ভাবছিস তোরে ছেড়ে দিব? নীলা চমকে উঠল। ফারহান, তুমি এখানে কেন? ফারহান রাগে গর্জে উঠল, তুমি চুপ, এই ছেলেটার মুখ আজ ভেঙে ফেলব। সে রাব্বির দিকে ইশারা করতেই দুজন লোক রাব্বির টেবিল ঘিরে ধরল। রাব্বি উঠে দাঁড়ালো, চোখে ঠান্ডা শীতলতা, যেন আগুন নয় বরফে জমাট রাগ। হাত মুচড়ে এমনভাবে দুইজনের কবজি চেপে ধরল, সঙ্গে সঙ্গে দুজন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ফারহান বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তৃতীয় লোকটা রড নিয়ে ছুটে এলো। রাব্বি এক পা পিছিয়ে এসে তার পেটের মাঝ বরাবর এমনভাবে কিক করলো, সে এক লাফে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে পড়ল। রেস্টুরেন্ট তখন স্তব্ধ, অতিথিরা স্তব্ধ, ওয়েটাররা থেমে গেছে, শুধু নীলার চোখ বিস্ময়ে উন্মুক্ত। রাব্বি ঘুরে ধীরে ধীরে ফারহানের দিকে এগিয়ে এলো। ফারহান এবার কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, স্যার আপনি? ফারহান ফিসফিস করে বলল, আমি চিনতে পারিনি আপনাকে। আপনি তো... রাব্বির চোখ তীব্র, ঠান্ডা গলায় বলল, এতদিন পর চিনতে পারলে, দেরি করে ফেলেছো ফারহান। ফারহান মাটিতে বসে পড়ল, তার সারা শরীর কাঁপছে। নীলা অবাক হয়ে গেল, তার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ফারহান রাব্বিকে স্যার বলে কেন সম্বোধন করছে। স্যার প্লিজ, আমি জানতাম না আপনি রাব্বি নামে এখানে ছিলেন। আপনি তো... আপনার তো... রাব্বি তার মুখের সামনে হাত তুলে থামিয়ে দিল। তুমি ভেবেছিলে আমি একজন গরিব, তাই না? সেই ভুলটাকেই নিজের ধ্বংসের কারণ বানালে। নীলা তখনও স্তব্ধ, তার চোখে বিস্ময়ের সাগর।
সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠ আটকে গেল। রাব্বি একবার তাকালো তার দিকে। ফারহান তখনও কাঁপছে, চুপচাপ বসে, মুখে শুধু একটাই বাক্য, স্যার স্যার আপনি এখানে কিভাবে? গোল টেবিলের পাশে বসে নীলা হতবাক। সামনে পড়ে আছে ফারহানের গুন্ডাদের লুটিয়ে থাকা দেহগুলো। এদিক ওইদিক উল্টে যাওয়া চেয়ার, ছিটকে পড়া ওয়াইন গ্লাস আর নিস্তব্ধ থমথমে বাতাস। রাব্বি তখন দরজার দিকে পেছন ঘুরে হাঁটছে, যেন সব কিছুই তার জন্য সহজ ছিল, অতি সাধারণ। নীলার চোখে তখন ভয় নয়, বিস্ময়। ঠিক তখনই ধুম করে শব্দ হলো। রেস্টুরেন্টের প্রধান দরজাটা লাথি মেরে খুলে গেল। 6-7 জন অস্ত্রধারী গুন্ডা হুড়মুড় করে ঢুকে পড়ল ভিতরে। তারা পিস্তল, রড, লাঠি আর ইলেকট্রনিক শক বেটন হাতে নিয়েই একে একে ঘিরে ফেলল পুরো রেস্টুরেন্ট। সবচেয়ে পেছনে হেঁটে এলো একজন, নীলার বাবা আলিমুদ্দিন। সাদা পাঞ্জাবি, কালো জুতা, চোখে চশমা আর মুখে ঠান্ডা নিষ্ঠুরতা। সে ঢুকেই বলল, এইখানেই শেষ হবে রাব্বি নামের সেই গরিব ছেলেটার গল্প। আমার মেয়েকে ফাঁদে ফেলার ফল আজকে পাবে। রাব্বি তখনও ঘুরে তাকায়নি। তার ভঙ্গিতে কোনো ভয় নেই, বরং যেন অপেক্ষা করছে কিছু বলার মতো। নীলা হঠাৎ চিৎকার করে উঠে দাঁড়ালো। বাবা, তুমি এখানে কেন? তুমি তো বলেছিলে আমাকে আর রাব্বিকে আলাদা করতে চাও, এখন আবার এইভাবে হামলা কেন? আলমউদ্দিন ঠান্ডা গলায় বলল, কারণ আমি বুঝে গেছি কথাই কাজ হবে না। এই গরিব ছেলেটাকে সরাতে হলে শক্তি দেখাতে হবে। এ সময় ফারহান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীরটা এখনো কাঁপছে। তার চোখ রাব্বির দিকে, আর মুখে এমন একটা অভিব্যক্তি যেন সামনে কোনো ভয়ঙ্কর রাজা দাঁড়িয়ে আছে। সে হাত তুলে বলল, আঙ্কেল দয়া করে দাঁড়ান, এই লোকটা গরিব নয়। আলিমউদ্দিন চমকে তাকালো। তুমি কি বলছো ফারহান? ফারহান ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, এই ছেলেটার নাম শুধু রাব্বি না, এটা তার ছদ্মনাম। ওর আসল নাম রাব্বি রহমান, দেশের শীর্ষ 3 বিজনেস আইকনের একজন, $1 বিলিয়ন কোম্পানি আর গ্রুপের মালিক। পুরো সিকিউরিটি নেটওয়ার্ক, হেলিকপ্টার লাইন, মাল্টিন্যাশনাল কন্ট্রাক্ট তার নামে রেজিস্টার। আর সে একদম নিল। তার চারপাশ তখন নিস্তব্ধ। এই রেস্টুরেন্টটাও তার মালিকানায়। নীলার মুখ ফ্যাকাশে। আলিমউদ্দিনের চোখে তখনও বিস্ফোরিত। রেস্টুরেন্টের সমস্ত লোক থমকে গেছে। ওয়েটাররা কাঁদছে। ভেতরে থাকা অতিথিরা একে একে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই ছেলেটার দিকে, যা এতক্ষণ নিজেকে গরিব ভাবতে বাধ্য করেছিল। রাব্বি ধীরে ঘুরে তাকালো, চোখে এক ভয়ঙ্কর নির্ভরতা, ঠোঁটে ঠান্ডা হাসি। তোমাদের অনেক আগে থামা উচিত ছিল, কিন্তু তোমরা থামতে শেখোনি। আলিমউদ্দিন এবার চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি না, এসব সাজানো কথা। কেউ এই ছেলেকে চিনে না। রাব্বি তখন তার পকেট থেকে একটা রিমোটের মতো ডিভাইস বের করলো। একটা বাটনে চাপ দিল। রেস্টুরেন্টের এক প্রান্তে থাকা এলইডি স্ক্রিন হঠাৎ চালু হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক সংবাদ ক্লিপিং। আর গ্রুপের সিইও রাব্বি রহমান এবার ঢাকায় নতুন রিয়েল এস্টেট প্রজেক্ট চালু করলেন। পেছন থেকে কয়েকটা ভিআইপি গাড়ির ভিডিও, হেলিকপ্টারের ফুটেজ এবং 4 চ্যানেল ইন্টারভিউ দৃশ্য ভেসে উঠল। ক্লিপিং শেষে স্ক্রিনে জলজল করে ভেসে উঠল রাব্বি রহমান উর্ফে রাব্বি, মিস্ট্রি বিলিয়নিয়ার। নীলার চোখে জল, মুখে শুধু একটা প্রশ্ন, তুমি এত কিছু লুকালে কেন? রাব্বি ধীরে বলল, কারণ আমি জানতে চেয়েছিলাম আমার পরিচয় নয়, আমাকে কেউ ভালোবাসে কিনা, কেউ আমার ভেতরের মানুষটাকে দেখবে কিনা, আমার মুখোশটাকে না। আর সব থেকে বড় বিষয় হলো, অনেক বছর আগে যখন আমি ছোটো ছিলাম, তখন আমার বাবার সব কোম্পানি এক মিথ্যা অপবাদে তোমার বাবা শেষ করে দেয়। তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আজ তোমার সামনে। তুমি কী ভেবেছিলে নীলা? তুমি আমাকে তোমার ফেক বয়ফ্রেন্ড বানিয়েছো? না, এসব কিছু আমার প্ল্যান ছিল। তোমার সামনে বোকা সাজা, ক্ষেত আবুল সাজা, এইসব কিছু আমার প্ল্যান ছিল। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো? আমার জন্য আমার অন্য একটা প্ল্যান ছিল, তোমার বাসায় ঢোকার। কিন্তু তুমি নিজে একসময় এমনভাবে তোমার বাসায় আমাকে নিয়ে গেছো যেটা কল্পনা করতে পারিনি। তখন আমার এমন অনুভব হয়েছিল যে মেঘ না চাইতেও বৃষ্টি হয়ে গেলাম। আর রইল তোমার বাবার কথা। জানো কি করেছে? আমার বাবার সব কোম্পানি ধ্বংস করেছিল, সেটা মেনে নিতাম। কিন্তু তোমার বাবা আমার বাবাকে খুন করে সব কিছু হাতিয়ে নিয়েছে।
আর সেটার প্রতিশোধ নিতে আমি এখানে এসেছি। আলিমুদ্দিন অবাক হয়ে বলল, এই ছেলে, এসব কি আবল তাবল বকছিস? তুই কে? আর কার খুনের কথা বলছিস? না, আমি আবল তাবল বকছি না। আপনার মনে আছে মিস্টার মতিউর রহমানের কথা, যার সব কিছু ধ্বংস করে আপনি হাতিয়ে নিয়েছিলেন? কি? তুই মতিউর রহমানের ছেলে? হ্যাঁ, আমি তারই ছেলে। পাশে নীলা মূর্তির মতো দাঁড়িয়ে সব শুনছিল। সে বিশ্বাসই করতে পারছে না তার বাবা একজন এত বড় অপরাধী। রেস্টুরেন্টের বাতাস ভারী। পেছনের মেঝেতে এখনও ফারহানের গুন্ডারা পড়ে আছে, নিস্তব্ধ আর নিস্পন্দন। আলিমুদ্দিন তখনও দাঁড়িয়ে আছে তার লোকেদের মাঝখানে, মুখে ঘৃণা আর গলায় হিংস্রতা, চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি ছড়ানো। সে বলল, ও আচ্ছা, সত্য যখন বেরিয়ে এসেছে তাহলে বলেই দেই, হ্যাঁ, আমিই তাকে শেষ করেছিলাম। ওর বাবাকে, সেই মতিউর রহমানকে আমি নিজ হাতে গুলি করে মেরেছিলাম। তখন এই ছেলেটা ছিল একটা ছোট বাচ্চা। আজ সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে, তাই না? নীলা বিস্ময়ে এক পা পিছিয়ে গেল। ছি বাবা, তুমি এত খারাপ! আলিমুদ্দিন ঠান্ডা গলায় বলল, হ্যাঁ নীলা, আমি তোর ভবিষ্যতের জন্য পথ পরিষ্কার করেছিলাম। মতিউর রহমান ছিল আমার প্রতিদ্বন্দ্বী, ওকে সরিয়ে দিয়েছিলাম। আর এখন ওর ছেলে এসেছে আমার সব শেষ করতে। রাব্বি দাঁড়িয়ে আছে ঠান্ডা চোখে, তার ঠোঁটে কোনো রাগ নেই, কেবল নির্ভরতা। সে বলল, আপনি অনেক আগে শত্রু তৈরি করেছেন আলিম সাহেব। আজ আপনি বুঝতে পারছেন অতীত কখনো মুছে ফেলা যায় না। আলিমুদ্দিন হঠাৎ তার কোমরের পাশে থাকা পিস্তল বের করলো। সবাই চমকে গেল। নীলা চিৎকার করলো, বাবা না, প্লিজ না, তুমি এমন করো না। আলিমুদ্দিন রাব্বির দিকে পিস্তল তাক করে ঠান্ডা গলায় বলল, তোর বাবাকে আমি গুলি করেছিলাম ঠিক এইভাবেই, আজ তোকেও। ধাপ করে একটা শব্দ হলো। একটি গুলির শব্দ কাঁপিয়ে দিল পুরো রেস্টুরেন্ট। চারপাশ কেঁপে উঠল। রাব্বির চোখের সামনে হঠাৎ এক ছায়া এসে দাঁড়ালো, বুক চেপে ধরল। নিজের রক্ত ছিটকে ছড়িয়ে গেল পেছনের দেয়ালে। সে আর কেউ নয়, ফারহান। কারণ এই রাব্বি ফারহানের জন্য ছিল এমন একজন মানুষ, যে একবার রাব্বি তার জন্য জীবন দিতে গিয়েছিল এক বিপদে। একবার ফারহানের কোম্পানিও ডুবে গিয়েছিল, তার সমস্ত শেয়ার ডুবে যাওয়ার পথে ছিল। আর সেই সময় রাব্বি তার পাশে দাঁড়িয়েছিল। সে চিৎকার করে উঠল না, কেবল ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। গুলিটা তার বুকের বাঁ পাশে লেগেছে। রাব্বি তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল। ফারহান, ফারহান, চোখ খুলে রাখো, আমি এখানে আছি। ফারহান কষ্ট করে ঠোঁটে এক ফোঁটা হাসি টেনে বলল, স্যার, আপনাকে তো কথা দিয়েছিলাম, আপনি যেখানেই থাকুন আমার বুকের সামনে কেউ গুলি ছুটতে পারবে না। নীলা কেঁদে উঠল। রেস্টুরেন্টের লোকজন শিউরে উঠল। রাব্বির চোখে এবার লাল হয়ে উঠল, মুখে প্রথমবারের মতন সেই ভয়ানক রূপ যা এতদিন সে লুকিয়ে রেখেছিল। সে ধীরে দাঁড়ালো, চোখে আগুন। আমার জীবন আমি একবার ছেড়ে দিয়েছিলাম আলিম সাহেব, কিন্তু এবার আপনি নিজেই মৃত্যুকে ডেকে এনেছেন। আলিমুদ্দিন এবার ভয় পেতে শুরু করলো। তার পেছনে গুন্ডারা ধীরে ধীরে পেছাতে লাগলো। রাব্বি পকেট থেকে নিজের ছোট্ট ব্ল্যাক সিগন্যাল ডিভাইস বের করলো। একটা বাটন চাপ দিতে রেস্টুরেন্টের চারিদিক থেকে ঢুকে পড়লো কালো পোশাকে কমান্ডো ইউনিট। তারা সবাই উচ্চমানের অস্ত্র হাতে। তাদের একজন গলা মাইকে বলল, আলিম উদ্দিন, আপনার বিরুদ্ধে হত্যা, সম্পত্তির আত্মসাৎ, মাদক পাচার এবং বেআইনি সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাব্বি তখন নীলার দিকে তাকিয়ে বলল, আমি চাইনি তুমি সত্যিটা এভাবে জানো, কিন্তু এখন তোমার চোখে দেখলে তো। নীলা ভেঙে পড়ল। মুখে কোনো কথা নেই, শুধু অসহায় কান্না আর তার বাবার প্রতি ঘৃণা। আর পেছনে রক্তাক্ত শরীরে পড়ে থাকা ফারহান চোখ বন্ধ করছে ধীরে ধীরে। রাব্বি হাঁটু কেটে বসে ফারহানের গাল স্পর্শ করল। তুমি আমার জন্য জীবন দিলে ভাই, তোমার কিচ্ছু হবে না। এই অ্যাম্বুলেন্স ডাকো। ফারহান অস্পষ্ট গলায় ফিসফিস করে বলল, আমার বস, যতদিন আপনি বাঁচবেন আমি মরিনি। চোখ বন্ধ করে দিল সে। তাকে হসপিটালে নেওয়া হলো। আরেকদিকে আলিমুদ্দিনকে গ্রেফতার করা হলো। আর সব থেমে গেল 3 মাস পর। ঢাকার উত্তরার এক নিরিবিলি রেস্তোরাঁ, ছাদে সাজানো ফুল বাতির মৃদু আলোয় এক স্বপ্নের মতো পরিবেশ। চারপাশে গান বাজছে মৃদু স্বরে। নীলা ধীরে ধীরে ছাদে উঠে আসে।
সাদা লং ড্রেসে তার রূপ যেন আজ সন্ধ্যা তারার মতো জ্বলজ্বল করছে। 3 মাসে অনেক কিছুই বদলে গেছে। আলিমুদ্দিন এখন কারাগারে, ফারহান বেঁচে গেছে চিকিৎসায় এবং এখন সুস্থ। আর রাব্বি, সে তার আসল পরিচয় ফিরে এসেছে, বিশ্বের এক শীর্ষ ধনী তরুণ উদ্যোক্তা। আর এই 3 মাস সে দেশের বাইরে ছিল। নীলা জানে না কেন আজ এখানে ডাকা হয়েছে তাকে। শুধু মেসেজে লেখা ছিল, যদি আজও মনে হয় আমি তোমার অপেক্ষা ছিলাম তবে এসো। সে ছাদে পা দিতেই আচমকা চারপাশে সব আলো নিভে যায়। তারপর এক ঝলক সাদা আলোর মাঝে রাব্বি ধীরে ধীরে সামনে আসে, কালো স্যুটে, হাতে একটা লাল গোলাপ। নীলার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাব্বি ধীরে পা ফেলে তার কাছে এসে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, 3টা মাস আমি প্রতিটা রাত গড়েছি। যদি তুমি একবার বলো রাব্বি ফিরে এসো, আমি সব ছেড়ে আসতাম। নীলার গলা কাঁপছে। তুমি তো চুপচাপ চলে গেলে, কিছু বললে না কেন? রাব্বির কণ্ঠ গভীর ও কোমল। তোমার চোখে কষ্ট দেখেছিলাম, বাবার সব সত্য জানার পরও তুমি ভেঙে পড়োনি। কিন্তু আমি জানতাম তোমার পাশে থাকা মানে তোমার অতীতের ছায়া টেনে আনা, তাই চলে গেছিলাম, সময় দিয়েছিলাম তোমাকে। আজ জেনে নিতে এসেছি আমি এখনো তোমার হৃদয়ে আছি কিনা। নীলার চোখে জল। সে ধীরে এসে রাব্বির বুকে মাথা রাখে। তুমি তো আমার নিঃশ্বাস। 3 মাস ধরে প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমাকেই খুঁজেছি। আমি ভালোবাসি তোমায়, আগেও ভালোবাসতাম, আজও বাসি, শেষ নিঃশ্বাস পর্যন্ত বাসবো। রাব্বি তার চিবুকে হাত রেখে মুখ তুলে নেয়। আমার পৃথিবীতে আর কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, শুধু তুমি আছো। আর সেই ভালোবাসা যা জন্ম নিয়েছিল সেই দিন, যেদিন কলেজের করিডোরে প্রথম তোমার তাচ্ছিল্য শুনেছিলাম। নীলা হেসে ওঠে। তুমি তখনও এত সুন্দর ছিলে, অথচ আমি বোকা ছিলাম। রাব্বি হাত ধরে তাকে নিয়ে গিয়ে একটি মোমবাতির পাশে দাঁড় করায়। সেখানেই হঠাৎ হালকা ফুলঝুরি ছিটকে ওঠে আকাশে। নীলা চমকে তাকায়। রাব্বি তখন তার সামনে হাঁটু করে বসে। একটি ছোট্ট বক্স খোলে, একটি সাদা প্লাটিনামের আংটি, ভেতরে লেখা ফর নীলা ফর এভার। রাব্বি গভীর কণ্ঠে বলে, নীলা, এই 3টা মাস প্রমাণ করেছে আমার জীবনকে পূর্ণ করো তুমি। আর আজ আমি চাই জীবনের বাকি সব সময় শুধু তোমার ছায়া হয়ে কাটাতে। তোমাকে কি ভালোবাসার অধিকার দেবে? নীলা কান্না গলায় বলে, তুমি পাগল। আমি তো কোনো দিনই তোমায় হারাইনি। ফ্যাক বয়ফ্রেন্ড থেকে কখন যে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। সে হাত বাড়িয়ে দেয়। রাব্বি আংটি পরিয়ে দেয়। দুজনের চোখে একটাই কথা, ভালোবাসা নিরবধি চিরন্তন। 1 মাস পর মালদ্বীপ। নীলা আর রাব্বি এখন ছুটিতে, সমুদ্রের ধারে এক বিলাসবহুল ভিলায়। নীলার চোখে সানগ্লাস, ঢেউয়ের ধারে বসে আছে। রাব্বি তার পেছন থেকে এসে হাতে এক নারকেলের পানি এগিয়ে দিয়ে, সুন্দরী ম্যাডাম, যদি একটু সময় দিতেন তবে আপনার প্রেমিক আপনার কানে কিছু বলতে চাই। নীলা হেসে বলে, আহা, এখনো প্রেমিক বলো? তবে কি বলবো? তাহলে কি হানিমুন পার্টনার বলবো? নীলা গলা নিচু করে বলে, যেভাবে বলো, শুধু আমার হও সব সময়। রাব্বি বসে পড়ে তার পাশে। বাতাসে তার চুল উড়ছে। নীলার চোখে চোখ। রাব্বি বলে, জানো নীলা, যখন প্রথম কলেজে তোমার সামনে নিজেকে লুকিয়ে রাখতাম তখন ভাবতাম তুমি আমাকে কখনো গ্রহণ করবে না, কিন্তু আজ তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। নীলা ধীরে তার গালে চুমু খায়। আর তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় ভুল। রাব্বি মৃদু হেসে বলে, তাহলে ভুল করে যদি এমন জীবন পাই, আমি চিরজীবন ভুল করব। হঠাৎ নীলা তাকে টেনে নেয় সমুদ্রের জালে। দুজনেই জলে ভিজে হাসতে থাকে। চারপাশে ঢেউ, আকাশে সূর্যাস্ত, আর সঙ্গীতে বাজে তুমি ছাড়া জীবন, অসমাপ্ত গল্প। সন্ধ্যায় তারা দুজন একটি কাঠের বালকনিতে বসে থাকে, হালকা চাদর গায়ে জড়িয়ে। রাব্বি তার কাঁধে মাথা রেখে বলে, নীলা, আমি চাই এই জীবনটা কাটুক শুধু তোমার সঙ্গে, কোনো ভয় ছাড়া, শুধু ভালোবাসা দিয়ে। নীলা হাত ধরে বলে, তোমাকে আমি প্রতিদিন ভালোবাসবো নতুন করে, এক নতুন রাব্বিকে নিয়ে, যার পরিচয় শুধু একটা, সে আমার জীবন। দূরে জোছনার আলোয় তারা দুজন দুজনার। আর গল্পের শেষে একটি লেখা ভেসে ওঠে, ভালোবাসা লুকিয়েছিল মুখোশের পেছনে,
আর আজ সেই ভালোবাসা জেগে উঠেছে সত্যের আলোয়।